হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে ওয়েলকাম এসওই বাংলাতে। আমি তোমাদের বর্ণালী ম্যাম আজকে তোমাদের সেকেন্ড সামেটিভের আরও একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। এর আগেই কিন্তু তোমাদের একটা চ্যাপ্টার অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে সালোক সংশ্লেষ। আর এই সালোক সংশ্লেষ কিন্তু গোটা চ্যাপ্টারটা একটা মাত্র ভিডিওতে তোমাদের ফুল কমপ্লিট করে দেওয়া আছে। তো যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা যারা দেখোনি তাদেরকেও বলবো অবশ্যই দেখে আসবে ভিডিওটা, কারণ ওই একটা ভিডিওতে কিন্তু তোমাদের ফুল সালোক সংশ্লেষ চ্যাপ্টারটার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে আমরা যেটা শুরু করতে চলেছি সেটা তারপরেরই যে চ্যাপ্টারগুলো রয়েছে উদ্ভিদ শারীরবৃত্তার অন্তর্গত। কী কী রয়েছে? খনিজ পুষ্টি, বাষ্পমোচন বা প্রসেদন, আর হচ্ছে জল, খনিজ পদার্থ, খাদ্য এবং গ্যাসের পরিবহন। তো এই সমস্তটা কিন্তু আজকে এই একটা লেকচারেই তোমাদের কমপ্লিট করে দেবো। তো প্রত্যেককে বলছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ এই একটা ভিডিওতে কিন্তু তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আর দেরি করে লাভ নেই, শুরু করা যাক। তো তোমাদের এখানে ইউটিউবের রুটিনটা তোমরা দেখতেই পাচ্ছ। এই রুটিন ওয়াইজ কিন্তু তোমাদের ক্লাস আসছে, রেগুলার এখানে ক্লাস আসছে, 9 এবং 10 উভয়েরই কিন্তু ক্লাস আসছে। তো তোমরা যারা জানো না তাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম যে এখানে কিন্তু রেগুলার ওয়েতে ক্লাস আসে। তো তোমরা চ্যানেলটা ফলো করে রাখো, যারা যারা ফলো করোনি তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সঠিক সময় পেয়ে যাও। চল তাহলে প্রথমেই খনিজ ও পুষ্টি। খনিজ পদার্থ কাকে বলা হয়? মাটির নিচে যে সমস্ত মিনারেলস প্রেজেন্ট রয়েছে সেগুলোকে কি বলা হচ্ছে? খনিজ পদার্থ। আর এই মিনারেলসগুলো কারা গ্রহণ করছে? উদ্ভিদ, কারণ উদ্ভিদ মাটিতে হচ্ছে, মাটিতে জন্মায়, এবং মাটি থেকে এই সমস্ত মিনারেলস বা পুষ্টি পদার্থগুলোই কিন্তু উদ্ভিদ গ্রহণ করছে, যেটা তাদের বৃদ্ধি, বিপাক, বিভিন্ন রকম কার্যাবলী, শারীরবৃত্তীয় কার্যাবলী সমস্ত কিছুতে হেল্প করছে। তো এরকম মাটিতে কিন্তু প্রচুর নিউট্রিয়েন্টস বা এরকম খনিজ পদার্থ প্রেজেন্ট রয়েছে। আর এই সমস্ত খনিজ পদার্থগুলোকে টোটাল দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে অতিমাত্রিক, এক মিনিট, অতিমাত্রিক মৌল, বা যেগুলোকে ম্যাক্রো নিউট্রিয়েন্টসও বলা হয়। ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলা হয়। আরেকটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল, বা মাইক্রো এলিমেন্ট। বা মাইক্রো নিউট্রিয়েন্ট, যেটা খুশি বলতে পারো। তাহলে অতিমাত্রিক মৌল আমরা কাকে বলবো? যে সমস্ত খনিজ পদার্থ উদ্ভিদ দেহের জন্য অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়। বেশি পরিমাণে মানে কতটা? তাও 1 থেকে 10 মিলিগ্রাম পার গ্রাম, ঠিক আছে, প্রতি গ্রাম শুষ্ক ওজন। অবশ্যই শুষ্ক ওজনটাও উল্লেখ করতে হবে। শুষ্ক ওজন বা ড্রাই ওয়েট বলতে কি বোঝায়? কোষের মধ্যে তো জল প্রেজেন্ট থাকে, প্রোটোপ্লাজম, সেখানে প্রচুর পরিমাণে জল রয়েছে। তো জল বাদে আমাদের দেহের যে শুষ্ক ওজন সেটাকে বলা হচ্ছে। তো প্রতি গ্রাম ওজনে কত? 1 থেকে 10 মিলিগ্রাম এই নিউট্রিয়েন্টগুলো প্রয়োজন উদ্ভিদ দেহের জন্য। তাহলে যেগুলো এই 1 থেকে 10 মিলিগ্রাম প্রয়োজন সেগুলোকে বলা হচ্ছে কি? অতিমাত্রিক মৌল বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা ম্যাক্রো এলিমেন্ট। আর এই এলিমেন্টগুলো কি কি হবে? এগুলোর এক্সাম্পল হয়ে যাবে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, এগুলো সব হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরও আছে, সালফার আছে। আচ্ছা, এগুলো হয়ে যাচ্ছে অতিমাত্রিক মৌল। আর স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্ট কাদের বলছি? যাদের পরিমাণ বা যাদের প্রয়োজন উদ্ভিদ দেহে কম পরিমাণে হচ্ছে। কতটা? 0.1 মিলিগ্রাম পার গ্রাম শুষ্ক ওজন। এই পরিমাণে যদি প্রয়োজন হয়, মানে 0.1 mg, এর থেকে বেশি হলে কিন্তু সেটা টক্সিক হয়ে যাবে। তো এই পরিমাণে যদি প্রয়োজন হয় উদ্ভিদ দেহের, তাহলে তাদেরকে বলছি আমরা স্বল্পমাত্রিক। যেহেতু স্বল্প মাত্রায় প্রয়োজন হচ্ছে তাই স্বল্পমাত্রিক উপাদান বলছি। এছাড়াও এটাকে আরও একটা নামে কিন্তু ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে কি? ট্রেস এলিমেন্ট। আরও একটা নামে কিন্তু এটাকে ডাকা হয় ট্রেস এলিমেন্ট। যেহেতু এটা খুব কম পরিমাণে প্রয়োজন হয় তাই এটাকে বলা হচ্ছে ট্রেস এলিমেন্ট। কি কি আছে ট্রেস এলিমেন্ট? নামগুলো যদি বলি,
বোরন রয়েছে, তারপরে নিকেল, জিঙ্ক, ফেরাস এটসেট্রা, এরকম অনেকগুলো রয়েছে, ম্যাঙ্গানিজ রয়েছে। তো এগুলো হয়ে যাচ্ছে কি স্বল্পমাত্রিক মৌল বা মাইক্রো এলিমেন্ট। তাহলে আমরা দু ধরনের খনিজ পদার্থ পড়লাম। এই খনিজ পদার্থগুলো উদ্ভিদের কি কি কাজে সাহায্য করে, তাদের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ করতে সাহায্য করে। কি কি চলো দেখে নিই। দেখো, উদ্ভিদের অপরিহার্য খনিজ পদার্থের সাধারণ কাজ। তো এখানে ফার্স্টে রয়েছে প্রোটোপ্লাজম গঠন। আমাদের কোষের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে না, একটা কোষ কি নিয়ে গঠিত হয়, একটা কোষের মধ্যে আমরা জানি যে এরকম একটা জলীয় অর্ধতরল পদার্থ প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম, আর মাঝে থাকে নিউক্লিয়াস। আর এই টোটালটাকে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস এদেরকে একত্রে কি বলা হয়, প্রোটোপ্লাজম বলা হয়। আর এই প্রোটোপ্লাজম গঠনে মুখ্য ভূমিকা পালন করে কে, বেশ কিছু অতিমাত্রিক মৌল রয়েছে বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, সেগুলো কিন্তু এই প্রোটোপ্লাজম গঠনে সাহায্য করছে। তাই এটা একটা অপরিহার্য উপাদান, কারণ কোষের প্রোটোপ্লাজম, কোষ আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, কোষ ছাড়া কোনো লিভিং বিং বা সজীব দেহ কিন্তু তৈরি হবে না। তাহলে প্রোটোপ্লাজম গঠনে এই পুষ্টি পদার্থগুলো কিন্তু হেল্প হচ্ছে। উৎসেচক গঠন, উৎসেচক মেইনলি আমরা জানি প্রোটিন ধর্মী হয়ে থাকে। আর উৎসেচক কি কাজে সাহায্য করে, উৎসেচক বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে সাহায্য করে বা কমাতেও অনেক সময় সাহায্য করে, মানে এটা জৈব অনুঘটক রূপে কাজ করে উৎসেচক। আর এই উৎসেচক তৈরি করতেও এমন অনেক এলিমেন্টস রয়েছে, এমন অনেক অপরিহার্য উপাদান রয়েছে যেগুলো কিন্তু উৎসেচক গঠনেও হেল্প করে থাকে। নেক্সট, জারণ বিজারণ বিক্রিয়া। দেখো, যেহেতু উৎসেচক গঠনে সাহায্য করছে, স্বাভাবিক এমন কিছু উৎসেচক রয়েছে যে উৎসেচকগুলো কিন্তু বিভিন্ন ধরনের জারণ বিজারণ বিক্রিয়া। এবার জারণ বিজারণে কি হয়, আমরা জানি অক্সিজেন যুক্ত হয়, কোনো পদার্থের সাথে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ, আর হাইড্রোজেন নির্গত হয়ে যাওয়াকে বলা হয় বিজারণ। তাহলে অক্সিজেন, হাইড্রোজেন এগুলো কিন্তু এক প্রকারের অতিমাত্রিক মৌল বা অপরিহার্য খনিজ পদার্থ। তাহলে এই খনিজ পদার্থগুলো জারণ বিজারণ বিক্রিয়া ঘটাতে সাহায্য করছে। নেক্সট, অভিস্রবণীয় ভারসাম্য, অভিস্রবণ করতে সাহায্য করছে এই যে খনিজ পদার্থের মৌলগুলো। ধরো উদ্ভিদের যে মূল রয়েছে, এরকম উদ্ভিদের মূল রয়েছে, মাটির মধ্যে দিয়ে উদ্ভিদের মূল রয়েছে। মূল কি করে, মাটি থেকে খনিজ লবণ বা খনিজ পদার্থ শোষণ করে, ঠিক আছে, জলীয় রস শোষণ করে। ধরো এখানেও জল রয়েছে, আর এখানকার ঘনত্ব কি, এখানকার ঘনত্ব বেশি। এবার এখানে মানে খনিজ পদার্থের ঘনত্ব বেশি, আর সেই তুলনায় মূলের ভেতরে খনিজ পদার্থ কম। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে প্রবেশ করে, ঠিক আছে, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণু যাতায়াত করে। আর অভিস্রবণের কথা যদি বলি, যখন এটা জলীয় তরল হয়ে যাচ্ছে, কারণ এই খনিজ পদার্থগুলো শুকনো বা ড্রাই অবস্থায় তো মাটির মধ্যে নেই, কি হয়েছে, জলের মধ্যে, মাটির মধ্যে থাকে কৈশিক জল, ঠিক আছে, মাটির কণাগুলোর মধ্যে যে জল প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় কৈশিক জল। তো উদ্ভিদ তো আর শুকনো খনিজ পদার্থগুলোকে গ্রহণ করছে না, জলের সাথে এই খনিজ লবণগুলোকে কিন্তু শোষণ করছে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা দ্রবণ হয়ে যাচ্ছে। আর যখনই দ্রবণ হয়ে যাচ্ছে, দেখো কোষের মধ্যেও প্রোটোপ্লাজম রয়েছে, এটা এক প্রকার জলীয় দ্রবণ। এবার কোষের মধ্যে ধরো এটা উদ্ভিদের মূলের কোষ, আর এটা হচ্ছে বাইরে খনিজ পদার্থ বা মাটির কণার মধ্যে যে জল রয়েছে। এবার প্রোটোপ্লাজমের ঘনত্ব স্বাভাবিক, মাটির তুলনায় প্রোটোপ্লাজমের ঘনত্ব বেশি, ঠিক আছে, এখানে যে জলীয় দ্রবণটা রয়েছে প্রোটোপ্লাজমের কি হয়, ঘনত্ব বেশি থাকে। আর বাইরে জলের মধ্যে কি হচ্ছে, জলের মধ্যে এই খনিজ পদার্থগুলো রয়েছে, সেখানে এই দ্রবণটার ঘনত্ব কম, ঘনত্ব কম। তাহলে এক্ষেত্রে কি হবে, এই যার ঘনত্ব কম, অর্থাৎ যে দ্রবণের ঘনত্ব কম, তাকে বলা হয় লঘু স্মারক দ্রবণ। কি বলছি, লঘু স্মারক দ্রবণ। আর এই যে প্রোটোপ্লাজমের মধ্যে পদার্থের অণুগুলো কনজাস্টেড হয়ে রয়েছে জলের মধ্যে, মানে জলের তুলনায়, মানে ধরে নাও তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ঘনত্ব বেশি কি কম, ধরে নাও এখানেও 100 ml জল রয়েছে, মাটির মধ্যেও 100 ml জল রয়েছে, কিন্তু এখানে পদার্থের মলিকিউলগুলো কত প্রেজেন্ট রয়েছে, প্রায় ধরো 90 mg, আর এখানে ধরো রয়েছে 40 mg। তাহলে দুটো ক্ষেত্রে জল সেম, কিন্তু পদার্থের অণু কম রয়েছে। তাহলে এখানে কিছু ওয়াটার বা জল ফ্রি অবস্থায় রয়েছে, এখানে কিন্তু ফ্রি অবস্থায় নেই, প্রত্যেকটা জলের কণার সাথে অন্য কোনো পদার্থের কণা যুক্ত অবস্থায়। তার মানে এটার ঘনত্ব বা গাঢ় দ্রবণ, আর গাঢ় মানেই সেটার ঘনত্ব বেশি, মানে সেটা কি হয়ে যাচ্ছে,
এটা লঘু স্মারক থাকছে না, অতি স্মারক দ্রবণ হয়ে যাচ্ছে। এটাকে কি বলবো? গাঢ় দ্রবণটাকে অতি স্মারক দ্রবণ। আর অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয় বলো তো? লঘু স্মারক দ্রবণে যেহেতু জলের মলিকিউলগুলো ফ্রি অবস্থায় রয়েছে, সেই জলের মলিকিউলগুলো কি করবে? এই দিক থেকে এই দিকে মুভ করবে। কোন দিকে? এই যেদিকে ঘনত্ব বেশি, তাহলে লঘু স্মারক থেকে অতি স্মারক দ্রবণের দিকে কি হচ্ছে? জলের মলিকিউল যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি? অভিস্রবণ। তাহলে এই যে অভিস্রবণ প্রক্রিয়াটা হবে, এক্ষেত্রেও কিন্তু এই জলের মধ্যে কতটা তোমার খনিজ পদার্থ রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই অভিস্রবণটা হচ্ছে। তো এইভাবেই কিন্তু উদ্ভিদের মূল মাটি থেকে জল শোষণ করছে এবং খনিজ লবণগুলো শোষণ করছে। তাহলে এই অভিস্রবণীয় ভারসাম্য বজায় রাখতেও কিন্তু এখানে পদার্থের মলিকিউলগুলোই হেল্প করছে। আচ্ছা, ক্লোরোফিল সংশ্লেষ। ক্লোরোফিল কোথায় থাকে? এর আগে আমরা সালোক সংশ্লেষে পড়েছি। কোষের মধ্যে একটা অর্গানিলিজ রয়েছে যেটার নাম হচ্ছে প্লাস্টিড। তো প্লাস্টিডের মধ্যে 3 রকম প্লাস্টিড আমরা পড়েছি, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট যেটা রয়েছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে অসংখ্য গ্রানা আমরা দেখেছিলাম, তাই না? এরকম অনেকগুলো গ্রানা দেখেছিলাম ক্লোরোপ্লাস্টের মধ্যে, এরকম অনেকগুলো থাইলাকয়েড নিয়ে তৈরি হয়েছিল গ্রানা। তো এই যে প্রত্যেকটা থাইলাকয়েড, এই এক একটা থাইলাকয়েডের যে প্রাচীর, এই জায়গায় ছিল কি? অসংখ্য ক্লোরোফিল সমন্বিত ফটো সিস্টেম বা রঞ্জকতন্ত্র। তাহলে এখানে ক্লোরোফিল রয়েছে। তো কোষের মধ্যে এই ক্লোরোফিল তৈরি করতেও হেল্প করছে কে? বেশ কিছু, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই ধরনের মৌলগুলো কিন্তু হেল্প করছে ক্লোরোফিল সংশ্লেষ করতে বা তৈরি করতে। তাহলে দেখো, ক্লোরোফিল যদি এই খনিজ উপাদানগুলো যদি উদ্ভিদ না পেত, তাহলে ক্লোরোফিল তৈরি হতো না। ক্লোরোফিল ঠিকঠাক তৈরি না হলে কি? উদ্ভিদ ঠিকভাবে সালোক সংশ্লেষ করতে পারতো না, তার মানে পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি করতে পারতো না, যার ফলে উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হতো, বিভিন্ন রকমের কাজ ব্যাহত হতো। তাহলে এই সমস্ত উপাদানগুলোকে, খনিজ উপাদানগুলোকে এ কারণেই অপরিহার্য বলা হচ্ছে, কারণ সেগুলো ছাড়া উদ্ভিদের পক্ষে বেঁচে থাকা বা গ্রো করা কিন্তু পসিবল নয়। আর রয়েছে বাফার ক্রিয়া। বাফার ক্রিয়া হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম ব্যাপন অভিস্রবণ যে ঘটনাগুলো ঘটছে, এক্ষেত্রে কি হচ্ছে? পদার্থের অণুগুলো আর জলের বা দ্রবণের যে কার্যকারিতা রয়েছে সেগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে অতিমাত্রিকের আমরা বেশ কিছু জিনিস দেখলাম, অতিমাত্রিক মৌলের বেশ কিছু কার্যকারিতা দেখলাম। এবার যেটা দেখবো, খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, বাষ্পমোচন বা প্রস্বেদন। এটা বলতে কি বোঝায়? বাষ্প বলতে কি বোঝায় তোমরা নিশ্চয়ই জানো, যে ধরো গরম জল তোমরা রেখেছো, গরম জল থেকে যে ধোঁয়া উঠছে, তাহলে এটা কি? জল গরম বলে সেটা কি হয়ে যাচ্ছে? বাষ্পীভূত হয়ে যাচ্ছে। অর্থাৎ জলের মধ্যে যদি জলের তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, জল একটা সময় পরে কি? ফুটতে শুরু করে। আর যখন জল ফুটতে শুরু করে, সেখান থেকে কি হচ্ছে? বাষ্প আকারে জলীয় বাষ্প, মানে জলের কণাগুলো জলীয় বাষ্প আকারে কিন্তু বাতাসে মিশে যাচ্ছে। তাহলে এটাকে বলা হয় কি? বাষ্পমোচন? না, এটাকে বলা হয় বাষ্পীভবন। তো যে কোনো সারফেসে বা যে কোনো পাত্রে তুমি জল রেখে দিচ্ছ, সেই জলটা বাষ্পীভূত হচ্ছে। ধরো তুমি চা করেছো, চায়ের কাপ রেখে দিয়েছো, সেখান থেকে আপার সারফেস বা ওপর তল থেকে কি হচ্ছে? বাষ্প নির্গত হচ্ছে। এইটাকে কিন্তু বলা হয় বাষ্পীভবন। তাহলে বাষ্পমোচনটা কি? বাষ্পীভবন তো আমরা দেখলাম, বাষ্পীভবন হয় চারপাশে, সেটাও আমরা দেখতে পাই। ধরো পুকুরের জল রয়েছে, সেই পুকুরের জলেও সূর্যের তাপ পড়ছে, পুকুরের জল উত্তপ্ত হচ্ছে, সেখান থেকেও কিন্তু বাষ্পীভবন হচ্ছে। বাষ্পীভবন যে কোনো জায়গায় হতে পারে, এটা একটা ভৌত প্রক্রিয়া। কিন্তু তাহলে বাষ্পমোচনটা কি? বাষ্পমোচন মূলত উদ্ভিদের দেহে হয়ে থাকে। তো উদ্ভিদের যে পাতা রয়েছে, এই পাতার অনেকগুলো কোষের লেয়ার দেখতে পাওয়া যায়। তো পাতার একদম ওপরের যে লেয়ার, ধরো আমার হাতটা একটা পাতার মতো, এটা একটা পাতা। তো এই পাতার ওপরে একটা কোষের লেয়ার রয়েছে, যেটাকে বলা হয় কি? ঊর্ধ্বত্বক। এই নিচে একটা লেয়ার রয়েছে, এটাকে বলা হচ্ছে নিম্নত্বক। সাপোজ ধরে নাও আমি ওপরে যে পাতলা একটা কোষের স্তর রয়েছে, সেই ঊর্ধ্বত্বকের পাতলা চামড়াটা আমি তুলে দিলাম, ঠিক আছে? তো সেই ঊর্ধ্বত্বকের পাতলা চামড়াটা যদি আমরা তুলে দিই, এরকম একটা হালকা, ঠিক আছে, হালকা এরকম একটা চাদরের মতন উঠে আসবে। তাহলে এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে প্রচুর কোষ রয়েছে, এরকম জালক আকৃতি প্রচুর কোষ দেখতে পাওয়া যাবে। আর অবশ্যই এই কোষগুলোর মাঝে এমন কিছু জিনিস দেখতে পাওয়া যাবে, কি দেখতে পাওয়া যাবে? এই রকম বেশ কিছু কোষ দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? এরকম পাতার মধ্যে এরকম প্রচুর থাকবে। এগুলো কি? এগুলো হচ্ছে পত্ররন্ধ্র, ঠিক আছে? এগুলো কি?
পত্ররন্ধ্র। তো পাতার ঊর্ধ্বত্বকেও থাকতে পারে, পাতার নিম্নত্বকেও থাকতে পারে, ঠিক আছে, এই পত্ররন্ধ্র। তাহলে ওপরের লেয়ারে বা ওপরের যে এপিডার্মিস বা ঊর্ধ্বত্বকে বা নিম্নত্বকে, সেখানে কোষের মধ্যে কিছু বিশেষ ধরনের কোষ দেখতে পাওয়া যায়, যে কোষগুলোর মাঝে একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটাকে বলা হয় পত্ররন্ধ্র। তো এই রন্ধ্র দিয়ে কি হয়? এই রন্ধ্র দিয়ে উদ্ভিদ কি করছে, তার নিজের দেহের অতিরিক্ত যে জল, উদ্ভিদ তো মূল থেকে জল শোষণ করছে, সেই জলটাকে কিসে কাজে লাগাচ্ছে? সে নিজের বিপাকীয় কার্যে কাজে লাগাচ্ছে। সালোক সংশ্লেষ করতে আমরা দেখেছিলাম না, আগের চ্যাপ্টারে নিশ্চয়ই দেখেছো তোমরা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা দেখলাম জল ভেঙে সেখান থেকে ইলেকট্রন আসছে। কোথায় যাচ্ছে ইলেকট্রন? তোমার ফটোসিস্টেম 2 সেখানে আসছে, সেখানে ইলেকট্রন দিচ্ছে, তার ফলে ক্লোরোফিল উত্তেজিত হয়ে কি আলোক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো আলোক দশা সম্পন্ন হচ্ছিল ওখানে। তাহলে জল তো প্রয়োজন খাদ্য তৈরি করার জন্য। এবার ধরো এক্সেস যে জলটা রয়ে যাচ্ছে, সেই জলটা কি উদ্ভিদ কিন্তু বাষ্পমোচন প্রক্রিয়ায় এই পত্ররন্ধ্রের ছিদ্র দিয়ে কিন্তু বাইরে বাষ্প আকারে বের করে দিচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি বাষ্পমোচন, ঠিক আছে। এখান থেকে কি হচ্ছে, এই যে প্রয়োজনীয় জল বাষ্প আকারে বাইরে নির্গত হচ্ছে, এটাকে বলছি বাষ্পমোচন। তো শুধু কি পত্ররন্ধ্রের মাধ্যমেই বাষ্পমোচন করে? না, উদ্ভিদের এমন অনেকগুলো ত্বক রয়েছে যার মাধ্যমে উদ্ভিদ বাষ্পমোচন করতে পারে। তো কি কি ত্বক রয়েছে? উদ্ভিদের কাণ্ডের মাধ্যমে কি বাষ্পমোচন হয়? হ্যাঁ হয়। কাণ্ডের মধ্যেও ত্বক রয়েছে, সেখানে লেন্টিসেল বলে একটা অর্গান রয়েছে, তার মাধ্যমে কিন্তু উদ্ভিদ বাষ্পমোচন করে। আর কিসের মাধ্যমে করতে পারে? ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি বলি, ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে তোমার রয়েছে শ্বাসমূল রয়েছে, সেখানকার মাধ্যমেও করতে পারে। তো কিভাবে এই বাষ্পমোচন হতে পারে চলো দেখে নিই। আচ্ছা তার আগে দেখে নাও এখানে বাষ্পমোচন আর বাষ্পীভবনের কি পার্থক্য আমি বললাম। বাষ্পমোচন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেটা উদ্ভিদ দেহে হচ্ছে শুধুমাত্র, তাই না? উদ্ভিদ দেহে হচ্ছে বাষ্পমোচন প্রক্রিয়া, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যেটুকু জল ব্যবহৃত হচ্ছে, তাছাড়া এক্সেস যে জলটা থেকে যাচ্ছে সেই জলটা কি হয়ে যাচ্ছে, সূর্যের আলো বা তাপমাত্রার প্রভাবে কি হচ্ছে, বাষ্প হিসাবে নির্গত হয়ে যাচ্ছে। তাই এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আর বাষ্পীভবন হচ্ছে এক প্রকার ভৌত প্রক্রিয়া, যেখানে খুশি হতে পারে। আচ্ছা, এর সময়কাল, বাষ্পমোচন কখন হবে? শুধুমাত্র সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলাতেই হবে, অন্য টাইমে কিন্তু হবে না। রাতে কিন্তু হবে না বাষ্পমোচন। রাতে ওই যে দেখলে না পত্ররন্ধ্র এরমভাবে রয়েছে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে, ছিদ্রটা বন্ধ হয়ে যাবে, আবার সূর্যালোকের উপস্থিতিতে ছিদ্র উন্মুক্ত হয়ে যাবে। তো এরও এক্সেপশনাল রয়েছে, কিন্তু ব্যতিক্রম রয়েছে। কিছু কিছু উদ্ভিদে আবার, যেগুলো ক্যাম উদ্ভিদ, সেগুলো কিন্তু রাত্রিবেলা আবার পত্ররন্ধ্র খোলা থাকে। যদি ফণিমনসার ক্ষেত্রেই তোমরা দেখো, ফণিমনসা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু রাতে পত্ররন্ধ্র খোলা থাকে, ঠিক আছে। কেন রাতে পত্ররন্ধ্র খোলা থাকবে এটাও বলে দিই। কারণ ফণিমনসা উদ্ভিদ ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, তো ওরা কোথায় হয়? যেখানে জলের ঘাটতি রয়েছে, অর্থাৎ মরুভূমি অঞ্চলে হয়। তাহলে ভাবো, যেখানে অলরেডি জলের ঘাটতি রয়েছে, জল ঠিকঠাক নেই, সেই জায়গায় যদি দিনের বেলা জল সব বেরিয়ে যায়, বাষ্পমোচন হয়ে যায়, তাহলে উদ্ভিদ কিভাবে নিজের কাজগুলো কমপ্লিট করতে পারবে না। তাহলে ওই উদ্ভিদগুলোর কি দরকার? জল স্টোর করে রাখার প্রয়োজন। তাই সেক্ষেত্রে কিন্তু দিনের বেলায় পত্ররন্ধ্রগুলো বন্ধ থাকে, কারণ সূর্যের আলোর সময় মরুভূমিতে এমনিই টেম্পারেচার অনেক বেশি, সেই টেম্পারেচারে সমস্ত জল কিন্তু বেরিয়ে যাবে। আর বাষ্পমোচন রোধ করার জন্য কিন্তু আরও এই পাতাগুলো কিসে রূপান্তরিত হয়ে গেছে? কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে, যাতে বাষ্পমোচন না হয়। এরপরে আমরা দেখবো এগুলো আরও, ঠিক আছে। আচ্ছা, তাহলে সময়কাল এখানে দেখলে দিনের বেলা, আর বাষ্পীভবন যে কোনো টাইমে হতে পারে, যে কোনো টাইমে, সারা দিন রাত কিন্তু ঘটতে পারে। প্রোটোপ্লাজম, এটি কি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়? হ্যাঁ, বাষ্পমোচন প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। কারণ ওই যে পত্ররন্ধ্র দেখলে না, পত্ররন্ধ্র কি সাইডে দুটো কোষ রয়েছে, যেগুলোকে রক্ষী কোষ বা গার্ড সেল বলা হয়। এই গার্ড সেলের প্রোটোপ্লাজমের ঘনত্বের উপর ডিপেন্ড করে কিন্তু বাষ্পমোচন প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। আর এটা কিন্তু কোনো প্রকার প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত নয়, কারণ যে কোনো পাত্রেই তুমি জল রাখো না কেন, সেটা বাষ্পীভূত হয়ে যাবে। আর চাপ, এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার চাপের অস্তিত্ব পরিলক্ষিত হয়। আমরা দেখব এরপরে বিভিন্ন রকম পরিবহন যখন পড়ব, দেখব সেখানে ব্যাপন চাপ রয়েছে, রসের উৎস বা বাষ্পমোচন টান রয়েছে, বিভিন্ন ধরনের চাপের অস্তিত্ব কিন্তু এখানে রয়েছে। আর বাষ্পীভবনের ক্ষেত্রে কোনো প্রকার চাপ পরিলক্ষিত হয় না, জাস্ট ওপর সারফেস বা ওপর তল থেকে জলের কণাগুলো বাষ্পীভূত হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই পার্থক্যটা অবশ্যই ভালোভাবে দেখবে। চলো এবার দেখি কোন কোন জায়গা দিয়ে বাষ্পমোচন হয়। প্রথমে হচ্ছে পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন। আগে দেখে নাও পত্ররন্ধ্রের স্ট্রাকচারটা কেমন। আচ্ছা, কি বললাম? পাতার ঊর্ধ্বত্বক অথবা নিম্নত্বক দুদিকেই কি যে কোষগুলো রয়েছে, সেই কোষের মধ্যে
কিছু কিছু জায়গায় বেশ কিছু পত্ররন্ধ্র দেখতে পাওয়া যায়, মানে কিছু কিছু সেলের স্ট্রাকচার একটু ডিফারেন্ট টাইপের। কেমন দেখতে হয়? এই একটা কোষ রয়েছে, এই একটা কোষ রয়েছে। এই কোষগুলোকে কি বলা হচ্ছে? রক্ষী কোষ বা গার্ড সেল বলা হচ্ছে। রক্ষী কোষ। পত্ররন্ধ্র কি এটা? না, এই দুটো রক্ষী কোষ। রক্ষী কোষের মাঝে যে গ্যাপটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এই যে গ্যাপটা দেখতে পাওয়া যাচ্ছে, এই গ্যাপটা হচ্ছে কি? পত্ররন্ধ্র। এবার এই রক্ষী কোষের আশেপাশে আরও বেশ কিছু কোষ থাকে যেগুলো পাতার অন্যান্য ত্বকের তুলনায় একটু দেখতে ডিফারেন্ট প্রকৃতির হয়ে থাকে। সেই কোষগুলোকে কি বলা হচ্ছে? ধরো এর বাইরে এরম বেশ কিছু কোষ দেখতে পাওয়া যায়, এগুলোকে কি বলা হবে? মানে আশেপাশের কোষগুলো কিন্তু এবার ডিফারেন্ট প্রকৃতির। ধরো পাতার অন্যান্য কোষগুলো এবার ডিফারেন্ট প্রকৃতির। তাহলে এই কোষগুলোকে আমরা কি বলবো? এই কোষগুলোকে বলবো সম্পূরক কোষ। ঠিক আছে, সম্পূরক কোষ। তাহলে এটা হচ্ছে একটা পত্ররন্ধ্রের স্ট্রাকচার। পত্ররন্ধ্র বা স্টোমাটা কোথায় উপস্থিত থাকবে? পাতায় উপস্থিত থাকবে। ঠিক আছে, পত্ররন্ধ্র কোথায় উপস্থিত থাকবে? পাতার ঊর্ধ্বত্বক অথবা নিম্নত্বক বা উভয়েই থাকতে পারে। এই দু জায়গাতেই কিন্তু থাকতে পারে। আর এই যে ওপেন বা পত্ররন্ধ্রের যে ওপেনিং, সেখান থেকে কি হচ্ছে? জল বাষ্প আকারে এখান থেকে কি হচ্ছে? জল বাষ্প আকারে নির্গত হয়। আর রাত্রিবেলা কেমন হয়? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা দিনের বেলা, পত্ররন্ধ্র এখন ওপেন, দেখেছো মাঝখানে গ্যাপটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এখানে কি হবে? রাত্রিবেলা দুটো রক্ষী কোষ, তার যে চাপ সেটা কি হবে? জলীয় চাপটা কমে যাবে, যার ফলে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর বন্ধ হয়ে গেলে সেই সময় কিন্তু বাষ্পমোচন হয় না, এটা রাতের বেলায় হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন। এবার চলে আসবো এরপরে লেন্টিসেলের মাধ্যমে বাষ্পমোচন। লেন্টিসেল কি? দেখো, চারা গাছ বা কোনো ইয়াং উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই লেন্টিসেল আমরা দেখতে পাবো না। যেসব উদ্ভিদের সবুজ কাণ্ড, রসালো কাণ্ড, সেই সব উদ্ভিদে কিন্তু আমরা লেন্টিসেল দেখতে পাবো না। তাদের ক্ষেত্রে ত্বক রয়েছে, সেই ত্বকের মাধ্যমেই কিন্তু বাষ্পমোচন হবে। কিন্তু তোমরা যদি বৃহৎ কাষ্ঠল কোনো উদ্ভিদ দেখো, যাদের বার্ক বা গাছের ছালটা কি হয়? পুরু প্রকৃতির, তাহলে সেই সমস্ত গাছের ছালে কিন্তু এরকম লেন্টিসেল দেখতে পাওয়া যায়। কারণ ওই গাছের যে ছালটা বা পুরু স্তরটা, সেটা কিন্তু সব মৃত কোষ নিয়ে তৈরি হয়। এবার ভাবো, বাইরে যদি সব গাছের ছালটা মৃত কোষ নিয়ে তৈরি হয়, তাহলে মৃত কোষের মাধ্যমে তো কিছু আদান প্রদান হয় না, কোনো জল নেই, কিছু নেই, ব্যাপন অভিস্রবণ কিছুই হবে না। তাহলে গাছের ভেতরে গাছ শ্বাস প্রশ্বাস নেবে কি করে, তাই না? গ্যাসীয় পরিবহন করবে কি করে? তাহলে সেক্ষেত্রে কিন্তু এই লেন্টিসেল তখন তৈরি হয়। লেন্টিসেলটা কি? ধরো এই যে গাছের বার্ক রয়েছে, এই ধরো একটা গাছ রয়েছে, তো গাছের এই অংশটাকে যদি আমি বড় করে দেখাই, তাহলে এই বাইরে কি রয়েছে? বাইরে এরকম বেশ কিছু কোষের লেয়ার রয়েছে, বাইরে কোষের লেয়ার রয়েছে। আর ভেতরের দিকে সজীব কোষ রয়েছে, এইগুলো সজীব কোষ। তাহলে এই সজীব কোষ থেকে এক্সেস যে জল বা গ্যাসীয় আদান প্রদান, সেগুলো কোথা থেকে হবে? তাহলে এর মাঝে কোনো প্যাসেজ বা ছিদ্র তৈরি করতে হবে। তো যখন এই বাইরের এই ছালটা তৈরি হয় না, সেটা কখন হয়? উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় হয়ে থাকে, যখন উদ্ভিদটা চওড়ায় বৃদ্ধি পেতে স্টার্ট করে তখন হয়। তো যখন এই গৌণ বৃদ্ধি হয়, তখন এই বাইরের পেরিডার্ম বা এই অংশ থেকে কি হয়? একটা ফাটল সৃষ্টি হয়, যেটা ভেতরের এই পুরো সজীব অংশ পর্যন্ত বিস্তার লাভ করবে। এই যে ফাটলটা তৈরি হলো, এই যে ফাটলটা সৃষ্টি হলো, এটাকেই কি বলা হচ্ছে? লেন্টিসেল বলা হচ্ছে। যার জন্য কিন্তু গাছের যে বার্ক বা ছাল, সেটা কিন্তু কখনোই স্মুথ হয় না, সেটা রাফ হয়ে থাকে। কারণ গাছের মধ্যে ফাটা 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 জায়গা তোমরা দেখতে পাবে, যেগুলো উদ্ভিদের গৌণ বৃদ্ধির সময় এই ফাটলগুলো তৈরি হয়েছিল। আর এই ফাটলগুলোকেই বলা হচ্ছে কি? লেন্টিসেল। এর মাধ্যমে উদ্ভিদ কি করে? গ্যাসীয় পরিবহন করে। ঠিক আছে, গ্যাসের আদান প্রদান করছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর আদান প্রদান করছে। তার সাথে কিছু পরিমাণ বাষ্পমোচনও কিন্তু এর মাধ্যমে হয়। ঠিক আছে, 1 থেকে 3%, মানে খুব কম পরিমাণ, কিন্তু 3% বাষ্পমোচন লেন্টিসেলের মাধ্যমে হয়।
লেন্টিসেলের মাধ্যমে হয়। আচ্ছা, আর এদিকে পাতার মাধ্যমে কত পার্সেন্ট বাষ্পমোচন হয়? সব থেকে বেশি, ম্যাক্সিমাম, ঠিক আছে, 50 থেকে 90%, 50 থেকে 90% বাষ্পমোচন পাতার মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, পাতার মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আর কিসের মাধ্যমে বাষ্পমোচন হতে পারে? দেখো, এই যে গঠনটা দেওয়া রয়েছে এটা হচ্ছে পাতার গঠন। কি এটা পাতা? দেখে তো মনেই হচ্ছে না এটা পাতা। দেখো, পাতা তো আমরা দেখি একটা সবুজ ফ্ল্যাট চ্যাপ্টা স্ট্রাকচার, তাই না? তো সেই চ্যাপ্টা স্ট্রাকচারের মধ্যেও কিন্তু এত প্রকারের কোষ রয়েছে। যেমন ধরে নাও, এই যে বললাম আমার হাত, এটা ধরো একটা পাতা, এই একটা পুরো পাতা, ঠিক আছে, পত্রবৃন্ত। তাহলে এই যে পাতাটা রয়েছে, এই পাতার এই সবুজ চ্যাপ্টা প্রসারিত অংশকে আমরা কি বলছি? পত্রফলক। তাহলে এটা আমার পত্রফলক, ঠিক আছে। তাহলে এই পত্রফলকের ওপরে কি বললাম? একটা ত্বক রয়েছে। ধরো পাতাটা এইভাবে রয়েছে, পাতার ওপরে একটা ঊর্ধ্ব ত্বক রয়েছে, নিচে নিম্ন ত্বক রয়েছে। তা পাতার ওপরের ঊর্ধ্ব ত্বকের লাইন হচ্ছে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে ঊর্ধ্ব ত্বকের লাইন, আর এটা হচ্ছে নিম্ন ত্বকের লাইন। ধরে নাও আমি এইখান থেকে কাট করেছি, কাট করলে এর ভেতরে কি কি অংশ আছে তোমরা দেখতে পাবে। তাহলে এখান থেকে যখন আমরা কাট করলাম, তাহলে তুমি ওপরের লেয়ারটা দেখতে পাচ্ছ, সেই লেয়ারটা, নিচের একটা লেয়ার দেখতে পাচ্ছ, আর এর মাঝে ভেতরে কি কি রয়েছে সেই জিনিসগুলোও কিন্তু দেখা যাচ্ছে। ভেতরে কি রয়েছে? বেশ কিছু প্যারেনকাইমা সেল, মানে স্পঞ্জি প্যালিসেড প্যারেনকাইমা, আর কিছু স্পঞ্জি প্যারেনকাইমা সেল রয়েছে। আর যেখান থেকে উদ্ভিদের শিরা, মানে পাতার মধ্য শিরা, যে আশেপাশে শিরা গেছে, সেখানে সেই শিরার মধ্যে দিয়ে কি রয়েছে? এই যে জাইলেম আর ফ্লোয়েমের যে ভাস্কুলার বান্ডিল, সেটা কিন্তু এখানে এসছে। তার মানে এই যে কাণ্ড রয়েছে, এইটা তো মধ্যশিরা, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার পাতাটা। তাহলে এই মধ্যশিরা থেকে এই শিরাগুলো তো পাশে এসছে, এখান থেকে শিরাবিন্যাস পাতার মধ্যে আমরা দেখতে পাই। তো পাতাটাকে আমি এখান থেকে কাট করলাম। তো এখান থেকে যখন কাট করেছি, তাহলে ওপরে কি দেখতে পাচ্ছি? ওপরে এরকম একটা লেয়ার রয়েছে, যেটাকে বলছি এপিডার্মিস বা ঊর্ধ্বত্বক। তারপরে ঊর্ধ্বত্বকের পরে কি রয়েছে? বেশ কিছু প্যালিসেড প্যারেনকাইমা, বেশ কিছু প্যালিসেড প্যারেনকাইমা রয়েছে, বেশ কিছু স্পঞ্জি প্যারেনকাইমা সেল রয়েছে, ঠিক আছে, স্পঞ্জি প্যারেনকাইমা রয়েছে। আর এই যে শিরাটা যেখানে এসছে, এই শিরাটাও তো এখানে কাট পড়েছে, আমি তো এখান থেকে কেটেছি, শিরাটাও কাট হয়েছে। তো শিরার মধ্যে কি রয়েছে? শিরার মধ্যে বেশ কিছু এই যে জাইলেম ফ্লোয়েমের সেল রয়েছে। এগুলো ধরো জাইলেম, এখানে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম একসাথেও থাকতে পারে, ডিফারেন্টও থাকতে পারে। তো জাইলেম ফ্লোয়েম এখানে রয়েছে। তাহলে এইভাবে থাকে। আর নিচে কি রয়েছে? নিচে নিম্নত্বক রয়েছে, নিচে নিম্নত্বক। এবার কোথাও কোথাও ধরো এরকম স্টোমাটা, মানে পত্ররন্ধ্র রয়েছে, এরকমভাবে রয়েছে। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমে তো বাষ্পমোচন হচ্ছে। তাছাড়াও এই যে ত্বকের ওপরে একটা পাতলা লেয়ার দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় কিউটিকল। এই ওপরে একটা লেয়ার দেখতে পাওয়া যায়, মোমের প্রলেপের মতন একটা লেয়ার, এটাকে বলা হচ্ছে কি? কিউটিকল। মূলত কিন্তু এই যে কিউটিকল, এটা থাকার জন্য বাষ্পমোচন প্রতিহত হয়, মানে বাষ্পমোচন সহজে এখান থেকে হতে পারে না। কিন্তু তবু এই কিউটিকলের মধ্যেও কিছু সূক্ষ্ম ছিদ্র দেখতে পাওয়া যায়, যে ছিদ্রের মাধ্যমে একদম মিনিমাম প্রায় 1 থেকে 2% মতন বাষ্পমোচন এর মাধ্যমে কিন্তু হতে পারে, কিউটিকলের মাধ্যমে, যেটাকে ত্বকীয় বা কিউটিকুলার বা ত্বকীয় বাষ্পমোচন বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তিনটে জায়গার মাধ্যমে আমরা বাষ্পমোচন প্রক্রিয়া দেখলাম। তাহলে এটা গেল বাষ্পমোচন বা প্রসেদন। তো এই বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বেশ কিছু শর্তাবলী রয়েছে, যে বাষ্পমোচনটা হচ্ছে। তো এই বাষ্পমোচন কি নিজের স্বাধীন মতন একা একাই হয়ে যাবে? না, তাকেও পরিবেশ কিন্তু কিছু না কিছুভাবে নিয়ন্ত্রণ করছে। তাহলে কি কি নিয়ন্ত্রণ করছে দেখে নিই। একটা উষ্ণতা রয়েছে। ধরো টেম্পারেচার বা গরম যত বাড়বে, তাপমাত্রা যত বাড়বে, তত কি হবে? বাষ্পমোচন বেশি হবে। তোমরা জলকে যত বেশি গরম করবে, জলটা তত বেশি বাষ্পীভূত হবে, তাই না? তাহলে এক্ষেত্রেও তাই, পরিবেশের টেম্পারেচার বা উষ্ণতা যত বেশি বাড়বে, তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে বাষ্পমোচন হার বৃদ্ধি পাবে। তাহলে উল্টোটা, কমলে কি? বাষ্পমোচন হ্রাস পাবে। তাহলে
সেম, কম হলে বাষ্পমোচন হার কম হবে, তাই না? তাহলে উষ্ণতার ক্ষেত্রে কি সমানুপাতিক হলো। আচ্ছা, বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা বলতে কি বোঝায়? আর্দ্রতা মানে দেখবে যেদিনকে খুব মেঘলা ওয়েদার থাকে, খুব গরম লাগে আমাদের, কেন? কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ না বেড়ে যায়, বাতাসে অলরেডি জলীয় বাষ্প বেশি রয়েছে, তাহলে সেই সময় কি বাতাস আবার জলীয় বাষ্প নিতে চাইবে না। তাহলে আর্দ্রতা যখন বেশি হবে, বাতাসে অলরেডি জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু বাষ্পমোচনের হার সেটা কমে যাবে। তাহলে বায়ুর আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচন তখন কি হয়ে যায়? কমে যায়, বাষ্পমোচন হার কমে যায়। বায়ু প্রবাহ, ধরো এই যে বাষ্পীভবন বললাম না, বাষ্পীভবনের যে যে জিনিসগুলো হয় অ্যাকচুয়ালি বাষ্পমোচনেও কিন্তু সেইভাবেই নিয়ন্ত্রণগুলো হয়। ধরো তোমার সামনে একটা গরম পাত্র রাখা রয়েছে, বা তুমি চা খাচ্ছ, ফু দাও কেন? বায়ুর প্রবাহ করছো, ফু দিচ্ছ মানে কি ওখান থেকে বাষ্পটা তাড়াতাড়ি সরে যাচ্ছে, মানে আরও বাষ্পকে তুমি আসার জায়গা করে দিচ্ছ আপার সারফেস থেকে। তো সেরকমই বায়ুর প্রবাহ যত বেশি হবে, ওপরের যে জায়গাটা যেখানে বাষ্প তৈরি হচ্ছে, বাষ্পটা ধরো ধীরে ধীরে উঠছে, তুমি হাওয়া দিচ্ছ, তো বাষ্পটা তো দ্রুত সরে যাবে, সরে গেলে সেইখানে আবার শূন্য স্থানের সৃষ্টি হবে, তো পুনরায় আবার বাষ্প আসার জায়গাটা পেয়ে যাবে। তো বায়ু প্রবাহ যত বেশি হবে, বাষ্পমোচন হার তত বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে? বাষ্পমোচন বেড়ে যাবে। বায়ু প্রবাহ বৃদ্ধি পেলে বাষ্পমোচন বৃদ্ধি পাবে, তাই না? নেক্সট আলো, আলো আর তাপমাত্রা প্রায় সমান সমানই বলতে পারো। সূর্যের আলো যত বেশি হবে, আলো বেশি থাকলেই তো টেম্পারেচার বেশি হবে, উষ্ণতা বেশি হবে, তাহলে যত বেশি আলো তত বেশি বাষ্পমোচন হবে। তাহলে এটাও আলো বৃদ্ধি পেলে বাষ্পমোচন বৃদ্ধি পাবে। এবার আছে পাতার গঠন বৈশিষ্ট্য। পাতাটা কেমন হবে তার উপর বেস করেও কিন্তু বাষ্পমোচন কম বেশি হচ্ছে। দেখো, তোমাকে যদি বলি যে এই রকম একটা পাতা রয়েছে, ধরে নাও আম গাছের পাতা বা জবা গাছের পাতা, আর তোমাকে দেওয়া হয়েছে ফণিমনসার গাছের, ফণিমনসার গাছের পাতা তো নেই, এটা অ্যাকচুয়ালি পর্ণকাণ্ড, আর এর পাতা অলরেডি কিসে রূপান্তরিত হয়ে গেছে? পাতা অলরেডি এরকম কাঁটায় রূপান্তরিত হয়েছে। তাহলে এই কাঁটার মধ্যে দিয়ে কিভাবে বাষ্পমোচন হবে? কোনটার বাষ্পমোচন বেশি হবে? অবশ্যই এর বাষ্পমোচন বেশি হবে, কারণ এখানে একাধিক স্টোমাটা কিন্তু বা স্টোমাটা বা পত্ররন্ধ্র কিন্তু পাতার ত্বকে বর্তমান, এরকমভাবে প্রচুর স্টোমাটা বর্তমান। আর এই যাতে বাষ্পমোচন করতে না হয় তার আগে কি পাতা কিসে রূপান্তরিত হয়ে গেছে? কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে কি বাষ্পমোচন কম হচ্ছে, এক্ষেত্রে বাষ্পমোচন বেশি হচ্ছে। পাইন গাছ, ব্যক্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? পাইন গাছের পাতাগুলো এরকম হয়, ধরো এই ধরো গাছের ডালটা এরকমভাবে রয়েছে, আর এখান থেকে এরকম নিডল লাইক পাতা তৈরি হচ্ছে, এটা হচ্ছে পাইন গাছের পাতা, এইভাবে তৈরি হয়। তাহলে এই সূচাকৃতি এরকম প্রকৃতির হয়ে থাকে বলে এর সারফেসটা কম। দেখো, এটাও গ্রিন লিফ, এটাও গ্রিন লিফ, এটা তো কাঁটা রূপান্তরিত হয়ে গেছে, ওটা বুঝতেই পারছি, ওখানে বাষ্পমোচন হবেই না, প্রায় কম হবে। তাহলে এটাও সবুজ পাতা, এটাও সবুজ পাতা, এর আপার সারফেসটা বেশি, সেখানে বেশি পরিমাণে পত্ররন্ধ্র রয়েছে, তাই এ কিন্তু বেশি বাষ্পমোচন করবে। আর এক্ষেত্রে পাতাগুলো সূচাকৃতি হওয়ার জন্য এর সারফেস এরিয়া কম, তাহলে এক্ষেত্রে কিন্তু বাষ্পমোচন হার অনেক কম হচ্ছে। তাহলে পাতার গঠন কেমন হচ্ছে তার উপর বেস করেও কিন্তু বাষ্পমোচন বেশি হবে না কম হবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে এর ওপর। বোঝা গেল? তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাষ্পমোচনকে নিয়ন্ত্রণ করতে পারছে। তাহলে বাষ্পমোচনের কি কি তাৎপর্য রয়েছে? প্রচুর উপকারিতা রয়েছে, আবার তার সাথে কিন্তু ক্ষতিও রয়েছে। বাষ্পমোচনকে কি বলা হয় বলো তো? প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়। কি বলা হয় বাষ্পমোচনকে? প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়। কেন বলা হয় চলো আগে দেখে নিই কি কি উপকার করে। দেখো, জল শোষণে উপকার করছে, যত পাতার থেকে জল বেরিয়ে যাচ্ছে
তাহলে বাষ্পমোচন হওয়ার জন্য সেইখানকার কোষে কি ফাঁকা স্থান সৃষ্টি হচ্ছে, সেই শূন্যস্থান পূরণ করার জন্য সেই কোষটা কি করছে, তার আগের যে কোষটা রয়েছে তার থেকে জল ডিমান্ড করছে। তাহলে এইভাবে প্রত্যেকটা কোষ তার আগের কোষ থেকে কি করছে, একটা টান, জলের যে টান অনুভব করছে, এটাকে কি বলা হচ্ছে, এই বাষ্পমোচন টান বলা হচ্ছে। আর এই বাষ্পমোচন টানের জন্য কি হচ্ছে, মূল দ্বারা জল শোষিত হচ্ছে। তাহলে উদ্ভিদ যে জল শোষণ করছে সেখানে কিন্তু এই বাষ্পমোচনের গুরুত্ব রয়েছে, ঠিক আছে। কারণ বাষ্পমোচন যদি না হতো, জল যদি ওভাবে স্টোর হয়ে থেকে যেত, তাহলে আদার্স জল আর উদ্ভিদ শোষণ করতো না। তাহলে এটা একটা কারণ, এটা একটা উপকার রয়েছে। রসের উৎস্রোত, রসের উৎস্রোত কি বলছে, অ্যাকচুয়ালি আমাদের যে উদ্ভিদ রয়েছে, এই ধরো উদ্ভিদের কাণ্ড, কাণ্ড ধরো এখান থেকে, এটা কি রয়েছে, পাতা, আচ্ছা, আর এখানে রয়েছে মূল। আমি মূলটাকে বড় করেই দেখাচ্ছি, জানো, মূল। তাহলে এই কাণ্ডের মধ্যে ধরে না একটা পাইপ লাইন রয়েছে, কি এই মাঝখানে বেশ কিছু জাইলেম সেল থাকে, আর এই জাইলেমের কোষগুলো পরপর পরপর যুক্ত হয়ে এরকম একটা পাইপ লাইন ধরো তৈরি করেছে। আর এই পাইপ লাইন কি পুরো একদম প্রত্যেকটা পাতার শিরার মধ্যে দিয়ে সব জায়গায় কিন্তু যাচ্ছে, সারা দেহে উদ্ভিদের এই পাইপ লাইন রয়েছে। এটাকে কি বলা হচ্ছে, জাইলেম। যে কোষগুলো জুড়ে জুড়ে এই যে নালিকাটা তৈরি করেছে, এটাকে কি বলা হচ্ছে, জাইলেম, ঠিক আছে। এবার এই জাইলেম এখান দিয়ে যে জলটা দিচ্ছে, এখানে ধরো একাধিক কোষ রয়েছে, ঠিক আছে, এখানে একাধিক কোষ রয়েছে। আর এই কোষের মাঝে মাঝে কি রয়েছে, কোষের মাঝে মাঝে রয়েছে পত্ররন্ধ্র, তাই না। তাহলে এই পত্ররন্ধ্র থেকে কি হচ্ছে, এই পত্ররন্ধ্র থেকে জল বেরিয়ে যাচ্ছে। এবার আমি যদি এই জায়গাটাকে বড় করে দেখাই, এই হচ্ছে পত্ররন্ধ্র, এর পাশে আনুষঙ্গিক বেশ কিছু কোষ রয়েছে, সম্পূরক কোষ যেগুলো, আর আশেপাশে বেশ কিছু কোষ রয়েছে। আর জাইলেমটা ধরো, এই জাইলেমের সাথে তো সবাই কানেক্টেড না, কিছু কোষ কানেক্টেড জাইলেমের সাথে। তাহলে এখানে বেশ কিছু এরকম জাইলেম সেলগুলো ধরো রয়েছে, ঠিক আছে, এগুলো জাইলেম কোষ। জল কোথায়, জল কিন্তু এই পাইপলাইনের মাধ্যমে এই জায়গা পর্যন্ত জলগুলো এসছে। তো এই জায়গায় কি জলের পরিমাণ বেশি, সেই তুলনায় এদিকে জল কম, এগুলোতে জলের পরিমাণ বেশি। তাই যেখানে বেশি, ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, আমরা এরপরেও আবার পড়বো, ব্যাপন বলে একটা পদ্ধতি রয়েছে, যেটা একটা ভৌত পদ্ধতি। ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, যেখানে পদার্থের অণু বেশি থাকে সেই জায়গাটা কি পদার্থের ঘনত্ব বেশি। তাহলে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানের দিকে মলিকিউলগুলো কি করছে, যাত্রা করছে। তাহলে এখানে জল কম, এখানে জল বেশি, স্বাভাবিকভাবে এই জাইলেম থেকে এই কোষগুলোর মধ্যে জল প্রবেশ করবে। তো এইভাবে পাতার প্রত্যেকটা কোষে জল দিয়ে দিচ্ছে। তো এই কোষ থেকে এই কোষে, এই কোষ থেকে এই কোষে, এখান থেকে এখানে, তারপরে কি হচ্ছে, আলটিমেটলি ছিদ্র দিয়ে বাষ্পমোচন হচ্ছে, এখান থেকে বাষ্পমোচন হচ্ছে। তাহলে এই যে বাষ্পমোচনটা হয়ে যাচ্ছে, বাষ্পমোচনটা হচ্ছে বলে এখানকার জলটা শেষ হয়ে যাচ্ছে। এ কী করছে, পরবর্তী কোষ থেকে আবার জল ডিমান্ড করছে, পরবর্তী কোষ থেকে ডিমান্ড করছে, এভাবে এই জাইলেমগুলো থেকে জল টান অনুভব হচ্ছে। তাহলে এই জাইলেম কোষগুলো কি করবে, এখানকার জাইলেম কোষগুলো নিচের থেকে জলটা টানছে। তাহলে এইভাবে কি হচ্ছে, একটা বাষ্পমোচন টান হচ্ছে। আর এই বাষ্পমোচন টানের জন্য প্রত্যেকটা কোষ কি ওপরের কোষে জল পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে রসের উৎস্রোত মানে বলতে বোঝাচ্ছে যে এখান থেকে শোষিত জল, মূল দ্বারা শোষিত জল ঊর্ধ্বমুখে বাহিত হয়ে যে পাতায় পৌঁছচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি রসের উৎস্রোত। আর এটা কিসের জন্য হচ্ছে, বাষ্পমোচন টানের জন্য হচ্ছে। তাহলে আর এই বাষ্পমোচন টান হচ্ছে বলে রসের উৎস্রোত ঘটছে, রসের উৎস্রোত ঘটছে কারণ জল শোষিত হচ্ছে তাই। তাহলে এগুলো সব কিসের ওপর ডিপেন্ডেন্ট, এক এক করে বাষ্পমোচনের সাথে ডিপেন্ডেন্ট। পত্রতলের উষ্ণতা হ্রাস, পত্রতল, পাতার যে সারফেসটা রয়েছে, সেই পত্রতলের উষ্ণতা যদি হ্রাস পায়, তাহলে সেক্ষেত্রে পত্রতলের উষ্ণতা হ্রাস পাওয়ানোর জন্যই বাষ্পমোচন কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মানে বাষ্প আকারে জলটা বেরিয়ে যাচ্ছে, তার ফলে কি পাতার যে উষ্ণতা, টেম্পারেচার, সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। আর রসস্ফীতি, চাপ বজায় রাখা, এগুলো সব এর মধ্যে দিয়েই, একই জিনিস বারবার বলছি না। প্রয়োজনের অতিরিক্ত জল অপসারণ, অবশ্যই যে অতিরিক্ত জল থাকে সেটা বাষ্পমোচন আকারে বেরিয়ে যায়। তাহলে এগুলো তো গেল উপকার। ক্ষতিটা কি হচ্ছে, ক্ষতিটা হচ্ছে যে জল
অতিরিক্ত বাষ্পমোচন যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উদ্ভিদের যে শারীরবৃত্তীয় ক্রিয়া, যে ক্ষেত্রে জলের প্রয়োজন আছে, সেই শারীরবৃত্তীয় ক্রিয়া হতে বাধাপ্রাপ্ত হয়। তাহলে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়াও কিন্তু উদ্ভিদের জন্য ক্ষতিকারক। তাই একটা নির্দিষ্ট ভারসাম্য অবশ্যই বজায় থাকে। তাহলে এই বাষ্পমোচনকে এই কারণেই উপকারী বা প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়, কারণ এখানে উপকার তো হচ্ছে অনেকগুলো, উপকারের সাথে সাথে যদি অধিক পরিমাণ বাষ্পমোচন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে উদ্ভিদের শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো ব্যাহত হয়। তাই এটাকে প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেলে বাষ্পমোচন বা প্রস্বেদন। এবার আমাদের লাস্ট যে টপিক রয়েছে সেটা কি? জল, খনিজ পদার্থ, খাদ্য, গ্যাসের পরিবহন। পরিবহন বলতে কি বোঝায়? পরিবহন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে। কি ট্রান্সফার হচ্ছে? জল ট্রান্সফার হচ্ছে, খাদ্য ট্রান্সফার হচ্ছে, গ্যাস। উদ্ভিদের মধ্যে দিয়ে কি কি পরিবহন হয়? তিনটে জিনিস পরিবহন হয়। এক হচ্ছে জল, নেক্সট খাদ্য, আর একটা হচ্ছে গ্যাস। একদম একটা গল্পের ছলে আগে বলে দিই। এই ধরো একটা উদ্ভিদ রয়েছে, এই একটা উদ্ভিদ রয়েছে, কাষ্ঠল উদ্ভিদ, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তার মূলগুলো চারিদিকে বিস্তার লাভ করেছে, এরকমভাবে উদ্ভিদের মূলগুলো ছড়িয়ে রয়েছে। আচ্ছা, আর এখান থেকে কি রয়েছে? উদ্ভিদের পাতা রয়েছে, এইভাবে রয়েছে, উদ্ভিদের ক্রাউনটা রয়েছে। এবার এক্ষেত্রে কি হচ্ছে? এই মূলের একটা প্রস্থচ্ছেদের অংশ যদি আমি দেখাই, এই অংশটাকে ধরো আমি বড় করে দেখাচ্ছি, এটা ধরো উদ্ভিদের মূল, এটা উদ্ভিদের মূল। তাহলে এই মূলটাকে আমরা কি করলাম? কাট করছি, প্রস্থ বরাবর কাট করছি। যদি কাট করো, ওপর থেকে একটা গোল স্ট্রাকচার দেখতে পাবে। সেই গোল স্ট্রাকচারের মধ্যে দেখবে অনেক রকমের কোষ রয়েছে, বিভিন্ন ধরনের কোষ রয়েছে, যেগুলো আলাদা আলাদা টিস্যু সিস্টেম বা কলাতন্ত্র গঠন করেছে। তো কি কি টিস্যু রয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার পরিবহনের ক্ষেত্রে। তাহলে ধরো একটা মূলকে কাট করার পর যে রাউন্ড স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো সেটা দেখি। আচ্ছা, মূল তো সাদা করি, তাহলে এটা ধরো মূলের সেই প্রস্থচ্ছেদ। তাহলে এখানে কি কি থাকবে দেখো, ভেতরে আর একটাও করে নিই। এবার দেখো, একদম মূলের বাইরে পরিধির দিকে বেশ কিছু কোষ প্রেজেন্ট থাকবে। এই কোষগুলোকে কি বলা হবে? এই কোষগুলোকে বলা হবে এপিডার্মিস বা বহিস্তক। এপিডার্মিস বা বহিস্তক। আর এই এপিডার্মিস থেকে অনেকগুলো রুট হেয়ার বা মূলরোম এরমভাবে কিন্তু ছড়িয়ে রয়েছে, ঠিক আছে? হেয়ারের মতন একটা স্ট্রাকচার, এগুলোকে বলা হচ্ছে কি? মূলরোম। আর এই মূলরোম কিন্তু সরাসরি উদ্ভিদের জল শোষণ করতে সাহায্য করে, মাটি থেকে জল শোষণ করতে এই মূলরোমগুলোই সাহায্য করছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মূলরোম, এখানে কি হচ্ছে? বহিস্তক বা এপিডার্মিস। তারপরে থাকে বেশ কিছু কোষ, যেগুলোকে বলা হয় কর্টেক্স লেয়ার। এরকম বেশ কিছু কোষ এই জায়গা জুড়ে রয়েছে। এই এরিয়াটাকে কি বলা হচ্ছে? এই এরিয়াটাকে বলা হচ্ছে কর্টেক্স। কর্টেক্স অঞ্চল, ভালো কথা, কর্টেক্স অঞ্চল। তারপর কি রয়েছে? কর্টেক্স অঞ্চলের পর আরও একটা স্তর আমরা দেখতে পাচ্ছি। এই স্তরটাকে বলা হচ্ছে কি? এন্ডোডার্মিস বা অন্তস্তক। ওটা ছিল বহিস্তক, এটা কিন্তু অন্তস্তক বা এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের পরে একটা স্তর রয়েছে পরিচক্র, এরকম পরিচক্র রয়েছে। তারপরে রয়েছে জাইলেম আর ফ্লোয়েম। এবার সেটা বিভিন্নভাবে থাকতে পারে, আমি সাপোজ ধরে নাও এই একটা টাইপ দেখালাম, ঠিক আছে? দুটো জাইলেম দেখালাম আর কিছু ফ্লোয়েম কোষ এখানে দেখালাম, এগুলো ধরো ফ্লোয়েম, আর বাদ বাকি থাকে মজ্জা। তো এই এত রকমের কোষ মূলের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে। তাহলে আমি লিখে দিই, এটা ফ্লোয়েম, এটা ফ্লোয়েম, আর এইটা কি? এইগুলো হয়ে যাচ্ছে জাইলেম। এটা মনে রাখবে, উদ্ভিদের মধ্যে জল যে সমস্ত কোষ পরিবহন করে, জল এক জায়গা থেকে অন্য জায়গায় কে নিয়ে যায়? জাইলেম। বর্গীয় জ দিয়ে জল, এটা দিয়ে জাইলেম।
তাহলে জাইলেমের মাধ্যমে কি পরিবহন হয় উদ্ভিদ দেহে? জল পরিবহন হয়। আর ফ্লোয়েম, এফ ফর ফ্লোয়েম, এফ ফর ফুড, খাদ্য। তাহলে ফ্লোয়েমের মাধ্যমে কি পরিবহন হয়? ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পরিবহন হয়। ঠিক আছে, ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহন করতে সাহায্য করে। তাহলে এই দুটো তো এই পরিবহন করছে। আর কি গ্যাসীয় পরিবহন, সেটা যে কোনো কোষের মাধ্যমে কিন্তু একটা কোষ থেকে পরের কোষে গ্যাসীয় পরিবহন হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তাহলে এই জিনিসগুলো আলটিমেটলি কিভাবে পরিবহন হচ্ছে। তাহলে এটা গেল আমরা মূলের প্রস্থচ্ছেদ দেখলাম, মানে মূলের মধ্যে কি কি কোষ থাকে, মূলের প্রস্থচ্ছেদ। সেম ভাবে যদি আমি কাণ্ডের প্রস্থচ্ছেদ করি, এই কাণ্ডের যদি প্রস্থচ্ছেদ করি, সেম জিনিসই দেখতে পাবো। এই এপিডার্মিস দেখতে পাবো, তারপরে এরকম কর্টেক্স অঞ্চল দেখতে পারবো। হয়তো জাইলেম ফ্লোয়েমের সজ্জারীতিটা একটু এদিক ওদিক থাকবে, বাট তোমাদের এখন জানার দরকার নেই। জাইলেম ফ্লোয়েম এরকম সব অঞ্চলগুলোই কিন্তু কাণ্ডের মধ্যেও দেখতে পাওয়া যাবে। তাহলে একটা মূলের মধ্যে যে এরিয়াটা রয়েছে, কাণ্ডের মধ্যেও সেটা আরও প্রশস্ত হয়ে যায়, সেই এরিয়াটা কিন্তু রয়েছে। তার মানে এই যে জাইলেমটা রয়েছে, এই জাইলেমটা কিন্তু কন্টিনিউয়াসলি এই জাইলেমের ওপর একটা জাইলেম, ধরে নাও এইখানে একটা জাইলেম রয়েছে, তার উপর আরেকটা জাইলেম কোষ, তার উপর আরেকটা জাইলেম কোষ, এভাবে পরপর লাইন বাই লাইন জাইলেমের উপরে জাইলেমের কোষগুলো পরপর রয়েছে। যেখানে ফ্লোয়েম রয়েছে, ফ্লোয়েমের ওপর আবার ফ্লোয়েম কোষ, তার উপর আবার ফ্লোয়েম কোষ, এইভাবে ফ্লোয়েমের পাইপলাইন তৈরি হচ্ছে। যেখানে কর্টেক্স অঞ্চল, সেখানে পুরো জুড়ে কর্টেক্স অঞ্চলই রয়েছে, আর বাইরের ত্বক পুরোটাই ত্বক গঠন করেছে। তো এইভাবে কিন্তু রয়েছে। তাহলে ভেতরে এই যে জাইলেমের পাইপলাইন, ধরে নাও এখান থেকে এই যে জাইলেম কোষগুলো শুরু হচ্ছে, তাহলে জাইলেম কোষের এইভাবে পাইপলাইন উঠছে, এখানেও ভাগ হয়ে যাবে, এদিকেও জাইলেম কোষের পাইপলাইন ভাগ হয়ে যাবে, এভাবে জাইলেম কোষগুলো যাচ্ছে গিয়ে পাতায় পৌঁছচ্ছে। সাপোজ আমি একটা পাতাকে সিঙ্গেলভাবে দেখাই, নইলে বুঝতে পারবে না, এইভাবে দেখাচ্ছি। ধরো এইটাকে ধরো পাতার মধ্যশিরা, আমি বড় করেই দেখাচ্ছি, আর এইটা হচ্ছে পাতা। তাহলে এক্ষেত্রে পাতার মধ্যে দিয়ে কিন্তু এই যে জাইলেম মধ্যশিরা পর্যন্ত জাইলেম চলে যাচ্ছে। ঠিক আছে, জাইলেমের কোষ চলে গেল। আচ্ছা, এই মধ্যশিরা থেকে পাশে শিরা নির্গত হয়, তো এখান থেকে এগুলো বড় করেই দেখায়, এরমভাবে ধরো পাশেও যাচ্ছে। তাহলে এর মধ্যে দিয়েও কিন্তু জাইলেম লেয়ারটা ভাগ হয়ে এর মধ্যেও জাইলেমের লাইন কিন্তু আছে। সেমভাবে যদি আমরা দেখি, ফ্লোয়েমেরও প্রত্যেকটা পাতার সাথে এভাবে কানেকশন রয়েছে। মূল থেকে কাণ্ড, কাণ্ড থেকে পাতার মধ্যে, প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে এরকম কানেকশন রয়েছে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েম ধরো এখান দিয়ে এরকমভাবে যাচ্ছে, ফ্লোয়েমের যে লাইন সেটাও কিন্তু এই সাইড দিয়ে প্রত্যেকটার মধ্যে ফ্লোয়েমের লাইনও থাকছে। ঠিক আছে, এইভাবে সব দিকে ফ্লোয়েমও যাচ্ছে। তাহলে এই যে পাইপলাইনগুলো তৈরি হলো, কি হবে? মূল দ্বারা শোষিত জল। কিভাবে মূল জল শোষণ করছে? এই যে মূলরম, এখানে কি বললাম, এখানে ওয়াটার মলিকিউল প্রেজেন্ট রয়েছে প্রচুর, জল রয়েছে, জলের মধ্যে আরও মিনারেলস বা ওই যে খনিজ পুষ্টি, সেগুলো সবই কিন্তু এই জলের মধ্যে উপস্থিত রয়েছে। আর এই জলটা উদ্ভিদ কোন জল শোষণ করে? মাটির কৈশিক জল। ঠিক আছে, মাটির কৈশিক জল। তো মাটির কণার সাথে যে জল আবদ্ধ অবস্থায় থাকে সেটাকে বলা হয় মাটির কৈশিক জল। আর এই কৈশিক জলকেই মূলরোম দ্বারা উদ্ভিদ শোষণ করছে। তাহলে মূলরোমের কোষের মধ্যে কি রয়েছে? ওই যে বললাম, এখানে কি হবে, জলের ঘনত্ব বেশি, তা স্বাভাবিকভাবেই ব্যাপন প্রক্রিয়ায় জলটা ভেতরে প্রবেশ করবে। এই মূলরোম দ্বারা যে শোষিত জল, সে কি করবে? এপিডার্মিসে গেল, এপিডার্মিস থেকে কর্টেক্স অঞ্চলে গিয়ে যে প্রত্যেকটা কোষে ধরো ছড়িয়ে যাচ্ছে কর্টেক্সে, তো একটা কোষ থেকে অপর কোষে এভাবে যাচ্ছে। আমরা এর আগে যখন কোষ চ্যাপ্টার পড়েছিলাম, উদ্ভিদের কোষ প্রাচীরে আমরা দেখেছিলাম প্লাজমোডেসমাটা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা কোষের সাথে প্রত্যেকটা কোষের একটা সাইটোপ্লাজমিক ব্রিজ তৈরি করছে। তো এই ব্রিজের মাধ্যমেই কিন্তু এক প্রোটোপ্লাজম থেকে আর এক কোষের প্রোটোপ্লাজমে এই জল চলে যাচ্ছে। শুধু কি কোষের মধ্যে দিয়েই যাচ্ছে না, কোষের বাইরে দিয়েও কিন্তু জল যেতে পারে, এইভাবেও জল যেতে পারে। তো এভাবে আলটিমেটলি মূল দ্বারা শোষিত জল এই এপিডার্মিস কর্টেক্স লেয়ার দিয়ে এখানে এলো। আসার পর এই যে অন্তঃস্তক রয়েছে, এই অন্তঃস্তকটাকে যদি আমি ভালো করে দেখাই, অন্তঃস্তকের যে লেয়ারটা রয়েছে, এই একটা কোষ, এই একটা কোষ, এইভাবে রয়েছে। আর মাঝখানে কি রয়েছে? মাঝখানে একটা করে ফিতের মতন স্ট্রাকচার রয়েছে, যেটাকে বলা হয় ক্যাসপেরিয়ান ফিতে। এটাকে বলা হচ্ছে কি? ক্যাসপেরিয়ান ফিতে। 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 এটা
ক্যাসপেরিয়ান ফিতে। এই জায়গা দিয়ে কিন্তু জল যেতে পারে না। এই ক্যাসপেরিয়ান ফিতেতে এসে মানে এন্ডোডার্মিস বা অন্তস্তক, এটা এন্ডোডার্মিস, এই জায়গায় এসে কি হচ্ছে, জল কিন্তু যেতে পারছে না ক্যাসপেরিয়ান ফিতে দিয়ে। তাহলে আলটিমেটলি এই কর্টেক্সের থেকে যত জল সব কিন্তু এই এন্ডোডার্মিসের কোষে প্রবেশ করবে, প্রত্যেকটা এখান থেকে কোষে প্রবেশ করবে। তাহলে এই কোষের মাধ্যমে জল ভেতরে প্রবেশ করছে, জল ভেতরে প্রবেশ করলো। তো এভাবে আলটিমেটলি কোথায় এসে পৌঁছালো, আলটিমেটলি এই পেরিসাইকেল এখান থেকে আস্তে আস্তে পৌঁছালো জাইলেম। এবার চারপাশ থেকে মাঝখানে জাইলেমগুলো রয়েছে, সব দিক থেকে জল যখন আসলো তো জাইলেমের মধ্যে একটা ঊর্ধ্বমুখী চাপের সৃষ্টি হয়। তো জাইলেমের মধ্যে যে জলটা সে কি করবে, সে আর আশেপাশে কাকে ট্রান্সফার করবে, সে এবার ওপরের দিকে ট্রান্সফার করে দেবে। এই ঊর্ধ্বমুখী চাপের প্রভাবে জাইলেম তার ওপরের যে জাইলেম কোষ রয়েছে তাকে পাঠিয়ে দিল, সে আবার তার ওপরের জাইলেমে পাঠিয়ে দিল। তো এইভাবে মূল জল শোষণ করছে, একটা চাপ সৃষ্টি হচ্ছে যেটাকে মূলজ চাপ বলা হচ্ছে। আর এই চাপের প্রভাবে জল আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু এইভাবে একটার পর একটা কোষে যেতে 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 আলটিমেটলি কোথায় চলে যাচ্ছে, পাতায় চলে যাচ্ছে। আর পাতা থেকে কিভাবে ছড়িয়ে যায় সেটা তো এর আগেই বললাম। এই যে এখানে পাতার এই জাইলেমগুলো থেকে আস্তে আস্তে পাতার সব কোষ থেকে পত্ররন্ধ্র মানে পাতার টোটাল কোষে কিন্তু পৌঁছে যাবে। তাহলে আলটিমেটলি বোঝা গেল যে মূল থেকে জল কিভাবে পরিবহন হয়, আশা করি বোঝা গেছে। তো জল তো পরিবহন বুঝলাম, খাদ্য, খাদ্য কোথায় তৈরি হচ্ছে, খাদ্য তো শুধু পাতার কোষে তৈরি হয়, তাই না? খাদ্য কোথায় তৈরি হচ্ছে, পাতার কোষে খাদ্য তৈরি হচ্ছে। পাতার এই যে কোষগুলো রয়েছে, অন্য কালার দিয়ে দেখাই, পাতার যত কোষ রয়েছে, যে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা, এই যে পাতার কোষগুলো রয়েছে, ধরো সাপোজ এক একটা প্যারেনকাইমা কোষ, এখানে দেখাচ্ছি, এই ধরো একটা প্যারেনকাইমা কোষ। আর কিভাবে খাবার তৈরি করে, এক একটা প্যারেনকাইমা কোষের মধ্যে একাধিক ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে, আমরা আগের দিন দেখেছি একাধিক ক্লোরোপ্লাস্ট বর্তমান থাকে। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হচ্ছে, সালোক সংশ্লেষ হয়। ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে সালোক সংশ্লেষ, এটা অ্যাকচুয়ালি কি ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে। সেই প্রক্রিয়ায় কি উৎপন্ন হলো, শর্করা জাতীয় খাদ্য। কি তৈরি হলো, শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো। তাহলে এই যে প্রত্যেকটা পাতার যতগুলো কোষ রয়েছে সেই সমস্ত কোষে কি তৈরি হচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এই দেখো এখানে দেখাই, তো এই জায়গাগুলো এই প্রত্যেকটা কোষে কি তৈরি হয়েছে, খাদ্য তৈরি হয়েছে। এই প্রত্যেকটা কোষে কি রয়েছে, খাদ্য। তাহলে এর আশেপাশে রয়েছে কি, ফ্লোয়েম কোষ রয়েছে। এই জাইলেমের আশেপাশে কি রয়েছে, এরম জায়গায় কিছু ফ্লোয়েম কোষও রয়েছে, এগুলো ফ্লোয়েম কোষ। তাহলে এই খাদ্যগুলো কি হবে, সেম ব্যাপন প্রক্রিয়ায় এই খাদ্য কি হবে, এক কোষ থেকে আর এক কোষে এইভাবে আলটিমেটলি কোথায় পৌঁছালো, ফ্লোয়েমে, ফ্লোয়েমে খাদ্যগুলো পৌঁছালো। আর ফ্লোয়েমে থাকা যে খাদ্য সে কি করবে, ফ্লোয়েমে থাকা খাদ্য মানে আলটিমেটলি পাতার কোষ থেকে ফ্লোয়েম পর্যন্ত পৌঁছালো। এবার ফ্লোয়েম দিয়ে যে কোনো দিকে পরিবহন হতে পারে। ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য ওপরের দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে, পাশে যেতে পারে, যে কোনো ডাইরেকশানে কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে খাবারের পরিবহন ঘটতে পারে। তো এইভাবে খাদ্য, দেখো মূল তো খাদ্য তৈরি করতে পারে না, কিন্তু মূলটাকে তো বেঁচে থাকতে হবে, তার অন্যান্য তো কাজ রয়েছে, তাই না? তাহলে এই মূলটাকে বাঁচিয়ে রাখার জন্য কি হচ্ছে, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য কিন্তু মূলে চলে আসছে। তার ফলে মূলের কোষগুলো খাবার পাচ্ছে, সেই কোষগুলো সেই খাবারকে জারিত করে শক্তি তৈরি করছে, শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করবে, এটিপি জাতীয় শক্তি উৎপাদন করবে, ঠিক আছে? তাহলে এইভাবে ফ্লোয়েমের মাধ্যমে কি হচ্ছে, খাদ্যের পরিবহন হচ্ছে। আর গ্যাসের পরিবহন, কোষান্তর পরিবহন যেটাকে বলা হয়, এক কোষ থেকে অপর কোষে গ্যাসের পরিবহন হবে। তাহলে এই যে আমরা কোষ টু কোষ এই যে পরিবহনের কথা বলছি, এই পরিবহন হতে গেলে বেশ কয়েকটা পদ্ধতি আমাদের জানতে হবে, যেমন হচ্ছে ব্যাপন, অভিস্রবণ, এই পদ্ধতিগুলো সম্পর্কে এবার চলো জেনে নিই। তাহলে আলটিমেটলি আমরা বুঝলাম যে কোথা থেকে কি পরিবহন হয়। তাহলে পরিবহন কত প্রকারের হচ্ছে, পরিবহন হয় দু প্রকারের, একটা নিষ্ক্রিয় পরিবহন, একটা সক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় মানে কি, যেখানে আদার্স কিছুর প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? এই ধরনের পরিবহন, ধরো সাপোজ এই যে কোষটা রয়েছে, এই কোষ থেকে এই কোষে পরিবহন হবে, ঠিক আছে?
এই কোষে অলরেডি প্রচুর জিনিস রয়েছে, সেইখান থেকে এই দিকে পরিবহন হচ্ছে। আর এই পরিবহনটা হতে বাহ্যিক কোনো শক্তির দরকার কিন্তু পড়ছে না। যদি বাহ্যিক কোনো শক্তির প্রয়োজন ছাড়াই বাহ্যিক শক্তির প্রয়োজন ছাড়াই যদি কোষান্তর পরিবহন ঘটে তাকে নিষ্ক্রিয় পরিবহন আমরা বলছি, তাকে নিষ্ক্রিয় পরিবহন বলে। সাপোজ তোমার কাছে অনেকগুলো চকলেটস রয়েছে, 10টা চকলেটস রয়েছে, তোমার বোন তোমার কাছে ডিমান্ড করছে আমাকে 2টো চকলেট দিতে। তোমার কি কোনো এক্সপেন্স হবে বা খরচ হবে না? তোমাকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে না, তোমাকে আদার্স খাটতে হচ্ছে না, তোমার কাছে রয়েছে, তুমি দিয়ে দিয়েছো। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে কি নিষ্ক্রিয়। আর সক্রিয়, তোমার কাছে একটাও চকলেটস নেই কিন্তু বোন এমন বায়না করছে যে তুমি টিকতে পারছো না, তাহলে সেক্ষেত্রে তোমাকে আবার কষ্ট করে যেতে হবে, দোকানে গিয়ে কিনে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে একটা শক্তির প্রয়োজন পড়ছে, এটাকে বলা হচ্ছে সক্রিয় পরিবহন। যেমন কোষের ক্ষেত্রে কি হয়, কিছু কিছু কোষে ধরো মূলের মধ্যে বা যে কোনো কোষেই ধরে নাও, এইদিকে অলরেডি পদার্থের ঘনত্ব বেশি, তারপরেও যেদিকে ঘনত্ব কম সে কম থেকেই বেশির দিকে আমরা কি করছি, পদার্থের অণু নিচ্ছি, মানে যার কাছে নেই তার থেকেই আরও আমরা নিয়ে নিচ্ছি। তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু আমাদের বাহ্যিক একটা শক্তির পরিবহন পড়বে, এই শক্তির প্রয়োজন পড়বে, যেটা এটিপি থেকে আমরা পাবো। তাহলে যে প্রকার পরিবহনে এটিপি জাতীয় শক্তির প্রয়োজন হয়, যে প্রকার পরিবহনে এটিপি জাত শক্তির প্রয়োজন হয় তাকে সক্রিয় পরিবহন বলে। তাহলে এই দু প্রকারের পরিবহন কিন্তু আমরা দেখব। তাহলে এই পরিবহনগুলো দেখতে গেলে আমাদের কিন্তু এই যে পদ্ধতিগুলো দেখতে হবে। নিষ্ক্রিয় পরিবহন মানে যে ক্ষেত্রে শক্তির প্রয়োজন হয় না, তাহলে সেই নিষ্ক্রিয় পরিবহন কি কি পদ্ধতিতে হয়। ফার্স্টে রয়েছে ব্যাপন, অলরেডি অনেকবার বলে দিয়েছি। ব্যাপন কি, যে পদার্থের বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে, তাহলে বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অণু কম ঘনত্বযুক্ত স্থানে বাহিত হয়। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়া কি হচ্ছে, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে পদার্থের অণু কম ঘনত্বযুক্ত স্থানে বাহিত হচ্ছে। ব্যাপন কোন কোন ক্ষেত্রে হতে পারে, জলের ক্ষেত্রে হতে পারে, মানে তরলের ক্ষেত্রে হতে পারে, কঠিন পদার্থের ক্ষেত্রে হতে পারে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও হতে পারে। এই 3 ক্ষেত্রেই কিন্তু ব্যাপন কার্যকরী। তো তরলের সাথে তরলের ব্যাপন হতে পারে, তরলের সাথে কঠিনের ব্যাপন হতে পারে, তরলের সাথে গ্যাসের সাথে কঠিনের পরিবহন হতে পারে, যে কোনো কিছু। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো এই একটা বিকার রয়েছে, একটা বিকার রয়েছে, এর মধ্যে জল রয়েছে। ঠিক আছে, এর মধ্যে জল রয়েছে। তাহলে এই জলের মধ্যে তুমি কি করলে, 2-3 ড্রপ, ধরো পেনের কালি 2-3 ড্রপ এখান থেকে ফেলে দিলে। ঠিক আছে, তাহলে এই কালিটা আস্তে আস্তে কি হবে, কিছুক্ষণ পরে দেখবে আস্তে আস্তে ইভেনলি পুরো জলের মধ্যে কিন্তু গুলে যাবে, তাই না? কিছুক্ষণ পরে যদি আমরা দেখি কি হবে, এরকম জলের সাথে পুরো পদার্থের এগুলো কিন্তু ইভেনলি পুরো জলের মধ্যে গুলিয়ে যাবে। তাহলে এই যে এটা হচ্ছে কি বেশি ঘনত্বযুক্ত স্থান, সেখান থেকে এই জায়গাগুলোয় ঘনত্ব কম ছিল, সেই সমস্ত জায়গায় স্প্রেড হয়ে যাওয়া, এই পদ্ধতিটাকেই বলছি কি আমরা ব্যাপন। যদি আমরা গ্যাসের একটা এক্সাম্পল দিই, ধূপকাঠির এক্সাম্পল একদম কমন, যেটা তুমি যদি ঘরের একটা কোনায় ধূপকাঠি জ্বালাও,
স্বাভাবিক সেই ধূপকাঠির ধোঁয়া যেখানে হচ্ছে ধোঁয়াটা, সেই জায়গায় ওই ধোঁয়ার মধ্যে থাকা যে মলিকিউলগুলো সেগুলো কিন্তু বেশি রয়েছে, বেশি ঘনত্ব। সেখান থেকে ঘরের আশেপাশে সারা ঘরে কেন ছড়িয়ে যাচ্ছে? কারণ অন্যান্য জায়গায় বাতাসে ঘনত্ব কম, তাহলে সেই জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে ওই মলিকিউলগুলো, এই জন্য তোমরা সারা ঘরে গন্ধটা পাচ্ছ। তাহলে এটাও কিন্তু এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। তো উদ্ভিদের মধ্যে কোষ থেকে কোষে যে পরিবহন হয়, নিষ্ক্রিয় পরিবহন যেগুলো হয়, তার মধ্যে এই ব্যাপন কিন্তু অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। ব্যাপন প্রক্রিয়ায় অনেক কিছু পরিবহন হয়, ঠিক আছে। আর ব্যাপন প্রক্রিয়ায় মানে যখন ব্যাপন হয় আর কি, ধরো এই একটা কোষ আর এই একটা কোষ, এখান থেকে যখন ব্যাপন হচ্ছে, তো এই পদার্থের অণুগুলো যখন চারপাশে এই যে ছড়িয়ে যাচ্ছে, সে কি করছে? প্রত্যেকটা জায়গায় মানে ওয়ালে একটা করে প্রেশার ক্রিয়েট করছে না? তাহলে ব্যাপন ছড়িয়ে যাওয়ার সময় পদার্থের অণুগুলো সেই মানে আশেপাশের জায়গাতে যে পরিমাণ প্রেশার বা চাপ প্রয়োগ করছে, এটাকে কি বলা হচ্ছে? এই চাপটাকে ব্যাপন চাপ বলা হচ্ছে। এটাকে ব্যাপন চাপ বলা হচ্ছে। মানে পদার্থের অণুগুলো চারিদিকে ছড়িয়ে যাওয়ার সময় যে পদার্থের দেওয়ালে বা যে কোনো সারফেসের দেওয়ালে যে পরিমাণ চাপ প্রয়োগ করছে, সেটাকে বলা হচ্ছে কি? ব্যাপন চাপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল ব্যাপন। তো ব্যাপন থেকে তোমাদের বেশি কিছু নেই, জাস্ট এটুকুই রয়েছে। অভিস্রবণ কাকে বলা হয়? আরেকটা পদ্ধতি অভিস্রবণ, যেটা কিন্তু দ্রবণের ক্ষেত্রে হবে। অবশ্যই সম প্রকৃতির দ্রবণ হতে হবে, সম প্রকৃতির দ্রবণ হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি সেমভাবে ধরো এই একটা বিকার নিয়েছি, ঠিক আছে। এটা পাত্র রয়েছে। এই পাত্রের মধ্যে আমি মাঝখানে একটা অর্ধভেদ্য পর্দা দিয়ে দিয়েছি। এখানে কি রয়েছে? একটা অর্ধভেদ্য পর্দা রয়েছে। অর্ধভেদ্য পর্দা, মাঝখানে একটা পার্টিশন দেওয়া রয়েছে পাত্রের মাঝখানে। আর দুপাশে আমরা একটা দ্রবণ তৈরি করব। ধরো দ্রবণ মানে জানো তো, এর আগে কিন্তু তোমরা পড়ে এসছো, দ্রবণ মানে হচ্ছে দুটো পদার্থের মিশ্রণ, দুটো তরলের মিশ্রণ, যেখানে সেটা তরলের সাথে কঠিনের মিশ্রণও হতে পারে। যেটা বেশি পরিমাণে থাকবে সেটাকে বলা হয় দ্রাবক। ধরো জল আর চিনি আমরা মেশাবো, ঠিক আছে। জল আর চিনি মেশাবো, তা চিনিটা জলের মধ্যে গুলে যাবে, তাহলে জলটা বেশি পরিমাণে নিতে হবে। জলটাকে আমরা কি বলবো? দ্রাবক। আর চিনিটাকে কি বলবো? দ্রাবক, ঠিক আছে। আর এই দুটো মিলিত হয়ে যে সলিউশনটা তৈরি করবে সেটাকে বলা হয় কি? দ্রবণ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানেও চলো জল আর চিনির দ্রবণই করি আমরা। কতটা জল নিয়েছি? ধরে নাও 100 ml জল নিয়েছি, আর এখানে আমরা 50 মিলিগ্রাম দিয়েছি চিনি। আর এপাশেও ধরো জল নিয়েছি, এখানেও ধরো আমরা 100 ml জলই নিয়েছি, আর আমরা চিনির দ্রবণ কতটা দিয়েছি? 90, ঠিক আছে। গ্রাম লিখে দিই, এমজিটা একটু বেশি কম হয়ে গেল না। আচ্ছা, গ্রাম। চলো, তাহলে এখানে যে জলের মলিকিউলগুলো রয়েছে যখন গুলে যায় না পদার্থটা, এই যে দ্রাবক আর দ্রাবক, ধরো এই যে জলের মলিকিউলগুলো রয়েছে H2O, ঠিক আছে, H2O এই যে মলিকিউলটা রয়েছে জলের, এর সাথে চিনির যে মলিকিউলটা, সে কি করবে? এরমভাবে বন্ড তৈরি করবে। তাহলে এক একটা জলের মলিকিউলের সাথে চিনির মলিকিউল কি করছে? বন্ড তৈরি করছে। তাহলে এখানে ধরো 100 ml জল রয়েছে, সাপোজ আমি যদি সংখ্যা দিয়ে তোমাদের বোঝাই, ধরো এরকম 10টা জলের মলিকিউল রয়েছে, তার মধ্যে 9টা চিনির মলিকিউল রয়েছে। ফ্রি কটা রয়েছে এর মধ্যে? তাহলে ফ্রি ওয়াটার মলিকিউল কটা থাকবে? একটা, আমি যদি সংখ্যা দিয়ে বোঝাই। আর এখানে ধরে নাও 10টা জলের মলিকিউল রয়েছে, তার মধ্যে 5টা চিনির মলিকিউল রয়েছে, তাহলে ফ্রি জল কটা থাকবে? 5টা। তাহলে ফ্রি পদার্থের অণু কোন দিকে বেশি? এই দিকে। তাহলে যেখানে ফ্রি মলিকিউল বেশি সেদিকে কি হয়? সেদিকের পদার্থের অণুগুলোর গতিবেগ বৃদ্ধি পায়, সেই পদার্থের অণুগুলো ফ্রিভাবে র্যান্ডম ছোটাছুটি করতে পারে। তাহলে এদিকের কিছু জলের মলিকিউল ফ্রিভাবে বসে আছে, আর এদিকে সবকটা আঁটোসাঁটোভাবে রয়েছে। তাহলে এইরকম মাঝখানে যদি এদেরকে অর্ধভেদ্য পর্দা দ্বারা আলাদা করা থাকে, কি হয়? এই ফ্রি মলিকিউলগুলো, জলের যে ফ্রি মলিকিউলগুলো রয়েছে সেগুলো কি করবে?
অর্ধভেদ্য পর্দা ভেদ করে যেদিকে গাঢ় দ্রবণ সেই দিকে চলে আসবে, এসে এই দুটো দ্রবণকে ইভেন বা ইকুয়াল করার চেষ্টা করবে। ঠিক আছে, ইকুয়াল করার চেষ্টা করবে, দুদিকের ঘনত্ব সেম করার চেষ্টা করবে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অভিস্রবণ। তাহলে আমরা এই যে দ্রবণটা নিয়েছিলাম এর মধ্যে জল বেশি, জলের তুলনায় চিনি কম রয়েছে, এখানে জলের তুলনায় মানে এই দ্রবণের তুলনায় চিনি এখানে বেশি রয়েছে। তাহলে এই দ্রবণটা গাঢ় দ্রবণ, এটা গাঢ় দ্রবণ। গাঢ় দ্রবণকে আমরা কি বলি? অতিসারক দ্রবণ। গাঢ় দ্রবণকে অতিসারক। কখনোই আমরা একটা দ্রবণকে অতিসারক বা লঘুসারক বলতে পারি না, কারোর সাপেক্ষে এটা অতিসারক বা কারোর সাপেক্ষে লঘুসারক। আমি এর সাপেক্ষে একে বলছি যে এর তুলনায় এটা অতিসারক, ঠিক আছে? আবার এর তুলনায় এই লঘুসারক। কখনো একটা দ্রবণকে আমরা বিচার করতে পারবো না। তাহলে এটা হয়ে যাচ্ছে লঘুসারক দ্রবণ, ঠিক আছে? তাহলে কি হলো অভিস্রবণ প্রক্রিয়ায়? মাঝখানে যে অর্ধভেদ্য পর্দা রয়েছে, এই অর্ধভেদ্য পর্দা ভেদ করে কে যাতায়াত করলো? দ্রাবক অণু যাতায়াত করলো। কোন দিক থেকে কোন দিকে গেল? কম ঘনত্বযুক্ত স্থান থেকে, কম ঘনত্ব থেকে কোন দিকে গেল? বেশি ঘনত্বে গেল। কে গেল? দ্রাবক গেল, গিয়ে দুটো দ্রবণকে সম প্রকৃতির বা সম ঘনত্বের দ্রবণ করার চেষ্টা করলো। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলি আমরা অভিস্রবণ। এবার যেহেতু কোষের মধ্যেও জলীয়, কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম রয়েছে সেটাও এক ধরনের জলীয় দ্রবণ, মাটির মধ্যে যে জল রয়েছে, জলের মধ্যে খনিজ লবণগুলো রয়েছে, সেটাও এক প্রকার জলীয় দ্রবণ। তাহলে দুটো দ্রবণ রয়েছে, তাহলে দ্রবণের মধ্যে এরকম অভিস্রবণ কিন্তু হতেই পারে, ঠিক আছে? তো এরকম অভিস্রবণ প্রক্রিয়াতেও কি হয়? নিষ্ক্রিয় পরিবহন বা কোষ টু কোষ যে পরিবহন সেটা কিন্তু হয়ে থাকে। বোঝা গেল তাহলে অভিস্রবণ? এবার ধরো অভিস্রবণের একটা এক্সাম্পল তোমাদের আরও একটা জিনিস রয়েছে, প্লাজমোলিসিস, ডিপ্লাজমোলিসিস বলে। প্লাজমোলিসিস আর ডিপ্লাজমোলিসিসটা কি বোঝাচ্ছি দেখো। তোমরা আঙুর ফল আর কিশমিশ তো দেখেছো। আঙুর ফল কি দেখবে, এই ধরো একটা দ্রবণ রয়েছে, এর মধ্যে দ্রবণ রয়েছে, ঠিক আছে? আর এই দ্রবণটা কি প্রকৃতির? অতিসারক। কার তুলনায় অতিসারক? এর মধ্যে ধরো আমি একটা এরকম কোনো কোষীয় প্রোটোপ্লাজম হোক, যে একটা কোষ দিয়েছি বা যে কোনো কিছু দিয়েছি, ধরো না আঙুর ফল দিয়েছি এখানে একটা, ঠিক আছে? এখানে আঙুর ফল দিয়েছি আর বাইরেরটা হচ্ছে গাঢ় চিনি দ্রবণ, মানে আঙুর ফলের ভেতরে যে গাঢ়ত্ব তার থেকে বেশি গাঢ়ত্ব আমরা এখানে দিয়েছি, বাইরে বেশি গাঢ়ত্ব দিয়েছি। তাহলে এই রকম ক্ষেত্রে কি হবে? আমরা জানি অভিস্রবণ প্রক্রিয়ায় কি হবে? অভিস্রবণ প্রক্রিয়ায় লঘুসারক থেকে অতিসারকের দিকে কি হয়? জল বেরিয়ে যায়। তাহলে আঙুর ফল থেকে সমস্ত জলগুলো বাইরে বেরিয়ে চলে আসবে, এটাকে বলা হবে বহি অভিস্রবণ। বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে কি বলা হচ্ছে? বহি অভিস্রবণ। আর এর ফলে আঙুর ফলের সব জলগুলো যদি বাইরে বেরিয়ে চলে আসে, আঙুর ফলটা চুপসে যাবে, চুপসে কিশমিশের মতন হয়ে যাবে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে প্লাজমোলিসিস। মানে সমস্ত জল বহি অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যাওয়ার পর যে কোষের বা প্রোটোপ্লাজমের যে কুঞ্চন ঘটে সেটাকে বলা হচ্ছে প্লাজমোলিসিস। তাহলে এরপর কি ঘটনা ঘটবে? আঙুর ফলটা কিন্তু এরকম শুষ্ক প্রকৃতির হয়ে যাবে। তাহলে এইটাকে বলা হচ্ছে প্লাজমোলিসিস। প্লাজমোলিসিস। এবার পায়েস রান্না করেছো, তোমরা করনি, হয়তো তোমাদের মায়েরা করেছে। পায়েস রান্না করার সময় দেখবে যে পায়েসে যখন কিশমিশ দেওয়া হয়, কাজু কিশমিশ দেওয়া হয়, সেই কিশমিশগুলো আবার কি সুন্দর ফুলে ওঠে না, পুরো আঙুর ফলের মতন। কেন ফুলে ওঠে? কারণ যে দুধের মধ্যে যে পায়েসটা রান্না করা হচ্ছে ওটাও একটা দ্রবণ। তাহলে দুধের ঘনত্ব কিশমিশের ভেতরের ঘনত্বের তুলনায় কম, লঘুসারক। তাহলে আমরা জানি অভিস্রবণ প্রক্রিয়ায় লঘুসারক থেকে অতিসারকের দিকে জল যাতায়াত করবে। তো দুধের মধ্যে ঘনত্ব কম, সেইখান থেকে জল কি করছে? আঙুর ফলের ভেতরে অতিসারক, সেটা ঘনত্ব বেশি, সেইখানে প্রবেশ করছে। প্রবেশ করার জন্য ওই কুচকে থাকা কিশমিশটাও সেও কিন্তু আবার ফুলে আঙুর ফলের মতন হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে ডিপ্লাজমোলিসিস, মানে কুঞ্চিত অবস্থা থেকে আবার স্ফীত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ডিপ্লাজমোলিসিস। তাহলে কেমন হবে ব্যাপারটা? যদি এই বাইরের যে দ্রবণটা রয়েছে, বাইরেরটা যদি লঘুসারক হয় কোষের তুলনায়, এটা যদি লঘুসারক হয়, ধরো এখানে এই যে কিশমিশটা দেওয়া রয়েছে,
ঠিক আছে, এটা যদি বাইরেরটা লঘু স্মারক হয়, এর ভেতরে কি অতিস্মারক দ্রবণ রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই বাইরে থেকে জল ভেতরে প্রবেশ করবে, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল ভেতরে প্রবেশ করবে, যার ফলে আঙুর ফলটা কি হয়ে যাবে, আবার এরকম কিন্তু ফুলে যাবে, তাই না? আঙুর ফলটা এরকম ফুলে গেল। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিপ্লাজমোলিসিস। তাহলে এখানে কি ঘটলো, অন্ত অভিস্রবণ প্রক্রিয়া ঘটলো, অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় জল ভেতরে প্রবেশ করলো কোষের, এই ঘটনাকে কি বলা হচ্ছে, ডিপ্লাজমোলিসিস। বোঝা গেল? প্লাজমোলিসিস আর ডিপ্লাজমোলিসিস, অন্ত অভিস্রবণ আর বহি অভিস্রবণ, নিশ্চয়ই বোঝা গেছে আশা করি। আচ্ছা, নেক্সট হচ্ছে সক্রিয় পরিবহন। এবার বেশ কয়েকটা টাইপের পরিবহন আমরা দেখব। নিষ্ক্রিয় দেখলাম, ব্যাপন অভিস্রবণের মাধ্যমে হচ্ছে। সক্রিয় পরিবহন, ওই যে বললাম কোষের যে পর্দা, কোষের পর্দা জানো তো, যে কোনো কোষের পর্দা, উদ্ভিদ কোষের হোক প্রাণী কোষের হোক, কোষের পর্দাগুলো না অর্ধভেদ্য প্রকৃতির বা প্রভেদক ভেদ্য প্রকৃতির, যেখান থেকে দ্রাবকণও কিন্তু যাতায়াত করতে পারে। তাহলে এই পর্দা দিয়ে ধরো এমন কিছু জিনিস, ধরো এই ধরো কোষীয় পর্দা, এটা ধরো কোষের পর্দা, অর্ধভেদ্য পর্দা, ঠিক আছে। আর এই কোষের অর্ধভেদ্য পর্দার মধ্যে বেশ কিছু এরকম প্রোটিন থাকে, বাহক প্রোটিন প্রেজেন্ট থাকে, এগুলোকে কি বলা হচ্ছে, বাহক প্রোটিন প্রেজেন্ট থাকে। কোষ পর্দা আমরা জানি, এর আগে আমরা কোষ চ্যাপ্টার অলরেডি পড়েছি, সেখানে কি দেখেছি, কোষ পর্দা প্রভেদক ভেদ্য প্রকৃতির। কোষ পর্দা কি নিয়ে তৈরি হয়, লিপিড আর প্রোটিন নিয়ে তৈরি হয়, তাই না? তো কোষ পর্দার এই জায়গাগুলো কি, এই জায়গাগুলো কিন্তু মূলত লিপিড বাইলেয়ার, মানে লিপিডের দুটো স্তর নিয়ে তৈরি, আর মাঝে মাঝে এরকম প্রোটিন রয়েছে। তাহলে এই যে অর্ধভেদ্য পর্দা, ধরে নাও আমি বললাম যে বাইরে কোনো পদার্থের ঘনত্ব, কোনো আয়ন শোষণ হচ্ছে বা যা কিছুই হোক না কেন, এখানে কি পদার্থের ঘনত্ব বেশি, পদার্থের ঘনত্ব বেশি, তাহলে স্বাভাবিক এই অণুগুলোকে ভেতরে প্রবেশ করতে হতো। সরি, এখানে ঘনত্ব কম বলি, ঘনত্ব কম, আর ভেতরে এই মলিকিউলগুলো অলরেডি বেশি পরিমাণে রয়েছে, কোষের ভেতরে কি রয়েছে, হাই অ্যামাউন্টে রয়েছে, বেশি পরিমাণে রয়েছে, ঠিক আছে, ঘনত্ব বেশি। তাহলে স্বাভাবিক এখান থেকে এগুলো বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, উদ্ভিদ তো বের করবে না, উদ্ভিদ বাইরে থেকেই শোষণ করবে। তাহলে এক্ষেত্রে জোর করে কি করা হচ্ছে, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে, ব্যাপনের উল্টো ঘটনা এখানে ঘটানো হচ্ছে। তাহলে এইগুলোকে ভেতরে প্রবেশ করানোর জন্য বেশ কিছু বাহক প্রোটিনের সাহায্য নিতে হবে। আর এই বাহক প্রোটিনগুলোকে এমনি এমনি পাস করে দেবে না, এখানে একটা শক্তির প্রয়োজন হবে, যেটা ধরো ভেতরে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এখানে ধরো কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি হলো, এটিপি ভাঙলো, এটিপি ভেঙে এডিপি প্লাস পিআই মানে অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। তো এই অজৈব ফসফেট রিলিজ হলো, আর যখনই ফসফেট রিলিজ হয় না, একটা শক্তি তৈরি হয়, আর এই শক্তিকে কাজে লাগিয়েই কি করলো, কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের অণুগুলোকে ট্রান্সফার করলো। মানে যখন এই এটিপি জাত শক্তিটা নির্গত হয়, যে বাহক প্রোটিন বা ক্যারিয়ার প্রোটিন, সেই প্রোটিনের স্ট্রাকচার বা গঠনগত কিছুটা পরিবর্তন ঘটে, আর এই গঠনগত পরিবর্তনের দরুন সে কী করছে, বাইরের থেকে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে পদার্থের অণুকে ট্রান্সফার করতে পারছে। এই ধরনের প্রক্রিয়া যেখানে এটিপি জাত শক্তির প্রয়োজন হলো, এটাকেই কি বলা হচ্ছে, সক্রিয় পরিবহন বলা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সক্রিয় পরিবহন। তাহলে আমরা তিন ধরনের পরিবহন দেখলাম, কোষ থেকে কোষে পরিবহন, এটা নিশ্চয়ই আর কিচ্ছু বলার নেই, কোষ থেকে কোষে পরিবহন আমি অলরেডি প্রথম স্লাইডে বলে দিয়েছি যে আলটিমেটলি বাইরের এপিডার্মিস, ঠিক আছে, এপিডার্মিস এখান থেকে, আচ্ছা মূলরোম ছিল, এই ছবিটাই দেখবে তোমাদের বইতে লেখা আছে, মূলরোম ছিল, এরপরে কি ছিল, কর্টেক্স অঞ্চল ছিল, এরকম কর্টেক্স অঞ্চল রয়েছে, কর্টেক্স অঞ্চল, তারপরে রয়েছে কি এন্ডোডার্মিস বা অন্তস্তক, এটা ধরো এন্ডোডার্মিস, আর এই এন্ডোডার্মিসের মাঝে কি রয়েছে, ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ফিতে, ক্যাসপেরিয়ান ফিতে রয়েছে, তারপর রয়েছে পেরিসাইকেল বা পরিচক্র, নেক্সট জাইলেম, এরকম কিছু জাইলেম কোষ আর কিছু ফ্লোয়েম কোষ, ঠিক আছে, এরকম স্ট্রাকচার তোমরা দেখবে, আর মাঝখানে রয়েছে মজ্জা বা পিত্ত। তো জল কোথা থেকে শোষণ হচ্ছে,
এই মূল মাটি থেকে মূলরোমে জল শোষণ হলো, সেই জল পরিবহন হলো এপিডার্মিসে, সেখান থেকে কর্টেক্স। এবার প্রত্যেকটা এইভাবে কোষের মধ্যে দিয়েও যেতে পারে, আবার এখান থেকে জল এরকম কোষের বাইরে বাইরে দিয়েও কিন্তু যেতে পারে, কিন্তু যাওয়ার সময় এখানটা আটকে যাবে। ক্যাসপেরিয়ান ফিতে দিয়ে যেতে পারবে না যদি কোষের বাইরে দিয়ে যায়। এটা হচ্ছে শর্টকাট ওদের ক্ষেত্রে, কিন্তু এই শর্টকাট সব জায়গায় তো শর্টকাট অ্যাপ্লাই করলে হয় না, এখানে গেটে গিয়ে আটকে যাবে। তো এখানে কিন্তু সেই কোষের মধ্যে দিয়েই পরিবহন করতে হবে তখন। তো এই কোষের মধ্যে দিয়ে পরিবহন হয়ে আলটিমেটলি পরিচক্র সেখান থেকে জাইলেমে পৌঁছালো। সব দিক থেকে জাইলেমের মধ্যে, এটা তো একটা সাইড দেখালাম, সব দিক থেকে এভাবে জাইলেমের মধ্যে আসছে, তখন জাইলেমের ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি হচ্ছে, দিয়ে ঊর্ধ্বমুখে জল পরিবহন হচ্ছে, ঊর্ধ্বমুখী পরিবহন হচ্ছে। তাহলে এটাই হচ্ছে এক কোষ থেকে আরেক কোষে, এই যে কোষান্তর, কোষ থেকে কোষে পরিবহন এভাবে হয়ে থাকে। ঠিক আছে, এটা অলরেডি আমি আগে বলে দিয়েছি। চলো, হ্যাঁ, তাহলে আমরা জলের পরিবহন বা নিষ্ক্রিয় সক্রিয় পরিবহন দেখলাম। খনিজ পদার্থের পরিবহন দেখি। নিষ্ক্রিয় আয়ন শোষণ আর সক্রিয় আয়ন শোষণ আলাদা করে কিছু নেই, একই জিনিস। ঠিক আছে, নিষ্ক্রিয় আয়ন শোষণ মানে, নিষ্ক্রিয় মানে বুঝতে পারছি এখানে শক্তির প্রয়োজন পড়বে না, সক্রিয় মানে এখানে শক্তির প্রয়োজন পড়বে, এটিপি জাত শক্তির প্রয়োজন পড়বে। আয়ন শোষণ মানে এই যে খনিজ পদার্থের যে মলিকিউলগুলো রয়েছে, ধরো ম্যাগনেসিয়াম Mg2+, আয়ন রূপে এগুলো কিন্তু প্রবেশ করে ভেতরে। ক্যালসিয়াম 2+। তো এইভাবে প্রত্যেকটা কি করে, আয়নগুলো প্রোটিন বা ক্যারিয়ার বা বাহক প্রোটিনের মাধ্যমে, কোষের পর্দার মধ্যে যে বাহক প্রোটিনগুলো রয়েছে সেই প্রোটিনের মাধ্যমে কি হবে, বাইরে থেকে ভেতরের দিকে কোষের মধ্যে পরিবহন হবে। এটাই হচ্ছে খনিজ পদার্থের পরিবহন। আলাদা করে নিষ্ক্রিয় সক্রিয় কিছু নেই, দেখবে এক লাইনের বইতে ডেফিনেশন আছে, ওটা পড়ে নেবে তাহলেই হবে। আচ্ছা, উদ্ভিদ দেহে পরিবহন, এটাই তোমাদের লাস্ট টপিক। উদ্ভিদ দেহে কিভাবে পরিবহন হয় আমি দেখিয়েছি, জাইলেমের মাধ্যমে একটা ঊর্ধ্বমুখী পরিবহন, তাই না? ঊর্ধ্বমুখী পরিবহন এটা কিসের মাধ্যমে হচ্ছে, জাইলেমের মাধ্যমে, জাইলেমের মাধ্যমে জলের পরিবহন। এটা কিসের, ঊর্ধ্বমুখী পরিবহন। বানানটা কি লিখেছে, ঊর্ধ্বমুখী পরিবহন। আর নিম্নমুখী পরিবহন কার মাধ্যমে হয়, ফ্লোয়েমের মাধ্যমে হয়। ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের পরিবহন। তবে একটা কথা বলে রাখি, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের যে পরিবহন শুধু যে নিম্নমুখী পরিবহন তা কিন্তু নয়, এটাকে আলটিমেটলি কি বলা হচ্ছে, উভমুখী পরিবহন বলা হয়। উভমুখী পরিবহন বলা হয়। কেন? কারণ ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য, ঠিক আছে, ধরো এই যে ফ্লোয়েম রয়েছে, ফ্লোয়েমের যে পাইপলাইন, তো এই ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য তোমার ওপরের দিকে যেতে পারে, নিচের দিকে আসতে পারে, পাশে যেতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় যেতে পারে, সব দিকে পরিবহন হয়, তাই এটাকে কি বলা হচ্ছে, উভমুখী পরিবহন বলা হয়। এবার যেহেতু নিচের দিকেও হচ্ছে পরিবহন, তাই এটাকে নিম্নমুখী পরিবহন বলছে, কারণ উদ্ভিদের মধ্যেই সব রকম পরিবহন দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে এভাবেই ঊর্ধ্বমুখী পরিবহন কিসের মাধ্যমে হচ্ছে, দেখো এগুলো সব বোঝানো হয়ে গেছে অলরেডি, আরেকবার বলে দিচ্ছি। রসের উৎস্রোত মনে আছে, ওই যে বাষ্পমোচন টান, পত্ররন্ধ্র থেকে যখন বাষ্পমোচন হয়ে যাচ্ছে, তাহলে বাষ্পমোচন হয়ে যাওয়ার দরুন কি, নিচের কোষে একটা শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, সেই কোষ থেকে জল কি করছে, নিচের কোষ থেকে ডিমান্ড করছে, তাহলে এর ফলে একটা বাষ্পমোচন টান অনুভব হচ্ছে, সেই টানের ফলে কি হচ্ছে, মূল জল শোষণ করছে, আর জল শোষণ করে ঊর্ধ্বমুখে বাহিত করছে। তাহলে এই যে জল ঊর্ধ্বমুখে বাহিত হচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি, রসের উৎস্রোত। আর এই রসের উৎস্রোত কেন হচ্ছে, বাষ্পমোচন হচ্ছে তাই, বাষ্পমোচন টানের ফলে বা প্রশোদন টানের ফলে হচ্ছে। তাহলে রসের উৎস্রোত আলাদা করে আমি আর বলছি না, যেটা অলরেডি বলে ফেলেছি সেটাই কিন্তু এখানে রয়েছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট, এই রসের উৎস্রোতজনিত মূলজ চাপ তত্ত্ব, মূলজ চাপ যে মতবাদটা রয়েছে ওটাই বলা হয়েছে, মূলের যে, ধরো এখানে আর আলাদা করে ছবি আঁকবো আবার। আচ্ছা, মূলজ চাপ, তাহলে মূল কি করছে, মাটি থেকে জল শোষণ করছে, সেই জলটা যে এখান থেকে যাচ্ছে, এখানে প্রত্যেকটা কোষে কি একটা চাপ প্রয়োগ হচ্ছে, মূলজ চাপ। তাহলে মূল কার উপর চাপ প্রয়োগ করছে,
জাইলেমের ওপর চাপ প্রয়োগ করছে। কারণ এই যে জিনিসটা, এটা যদি পুরোটা আমি গোল করে আঁকি, চারিপাশে এপিডার্মিস রয়েছে, সেখান থেকে জল শোষণ হচ্ছে, তারপরে কর্টেক্সে ঢুকছে, কর্টেক্স থেকে এন্ডোডার্মিস, এন্ডোডার্মিস থেকে মাঝখানে জাইলেম। এবার জাইলেম কাকে দেবে? পেছনে ফাটিয়ে দেবে না, তাহলে সে কী করছে? ওপরে জাইলেমে দিয়ে দিল। তো এই যে মূলের যে চাপ প্রয়োগ হচ্ছে, মূলজ চাপের ফলে কি হচ্ছে? রসের উৎস্রোত ঘটছে। ঠিক আছে, এটাকেই মূলজ চাপ তত্ত্ব বলা হচ্ছে। আচ্ছা, কোথায় আছে? আচ্ছা, এরপরে আছে মূলজ চাপ মতবাদ। এখানে রয়েছে বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবাদ। সেম ঘটনা, বাষ্পমোচন টান। অলরেডি এই জন্য আমি আগে একবারে এটা বলে দিয়েছি যাতে এই জায়গাগুলো তোমাদের আর সমস্যা না হয়। তো বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবাদ বলতে কি বোঝাচ্ছে? বাষ্পমোচন টানের ফলে প্রত্যেকটা কোষে যে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে, যার ফলে জল নিচ থেকে ওপরের দিকে পরিবহন হচ্ছে। ঠিক আছে, আর কি রয়েছে? নিম্নমুখী পরিবহন ফ্লোয়েমের মাধ্যমে। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি যে খাদ্য, যেমন ধরো এই যে একটা পাতা রয়েছে, পাতার মধ্যে কি রয়েছে? তো এর মধ্যে কি রয়েছে? ফ্লোয়েম রয়েছে। ধরো এই সাপোজ একটা জায়গাতেই আমি দেখাই, এইখানে কি রয়েছে? ফ্লোয়েম কোষগুলো রয়েছে। তো পাতায় তৈরি যে খাদ্য, পাতায় তৈরি যে খাদ্য, সেগুলো কোথায় আসছে? ফ্লোয়েমে আসছে। আর ফ্লোয়েম কি করছে? ফ্লোয়েম এইগুলোকে নিচের দিকে পরিবহন করছে, খাদ্যগুলোকে ব্যাপন প্রক্রিয়ায়, অভিস্রবণ প্রক্রিয়ায়, যে কোনো প্রক্রিয়ায় বলতে পারো। এই খাদ্য বস্তুগুলোকে কি করছে? এক কোষ থেকে অপর কোষে এইভাবে নিচের দিকে পরিবহন করছে। তাহলে এটাকেই বলা হচ্ছে কি? নিম্নমুখী পরিবহন। শুধু নিম্নমুখী পরিবহন করে না, এ কিন্তু ঊর্ধ্বমুখী পরিবহনও করতে পারে, পার্শ্বমুখী পরিবহনও করতে পারে, সব দিকেই পরিবহন করতে পারে। তাই এটাকে উভমুখী পরিবহনও লাস্টে বলা হয়েছে। আর নেক্সট কি আছে? ফ্লোয়েমের মাধ্যমে পরিবহনের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের এখানেই লেখা আছে শুধুমাত্র নিম্নমুখী নয়, এবার খাদ্য বলছি মানে ফ্লোয়েমের মধ্যে দিয়ে যে শুধু ড্রাই ফুড, শুধু খাদ্য যাচ্ছে তা কিন্তু না। এক ধরনের তরল বস্তুই কিন্তু, তরলের মধ্যে খাদ্য মলিকিউলগুলো সব কিন্তু রয়েছে, এক ধরনের জলীয় রস। তো এই জলীয় রসটা কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে পরিবহন হচ্ছে। ঠিক আছে, তো এই জলীয় রস যখন ফ্লোয়েমের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ফ্লোয়েমের মাধ্যমে খাদ্যের পরিবহন শুধুমাত্র নিম্নমুখে নয়, ঊর্ধ্বমুখে এবং পার্শ্ববর্তী যে কোনো অঞ্চলে পরিবাহিত হয়। ঠিক আছে, তার মানে ফ্লোয়েমে কি দেখতে পাওয়া যায়? উভমুখী পরিবহন দেখতে পাওয়া যায়। আর লাস্ট গ্যাসের পরিবহন। গ্যাসের পরিবহন কিভাবে হচ্ছে? দেখো, পত্ররন্ধ্র দেখলাম, পত্ররন্ধ্রের মাধ্যমেও গ্যাসের পরিবহন হয়, পত্ররন্ধ্র। তারপরে লেন্টিসেল, লেন্টিসেল কোথায় দেখলাম? কাণ্ডে রয়েছে লেন্টিসেল। আর যদি আমরা এক্সেপশনাল কিছু উদ্ভিদ দেখি, যেমন ম্যানগ্রোভ, এদের ক্ষেত্রে শ্বাসমূল, শ্বাসমূল, এদের মাধ্যমে কি হচ্ছে? গ্যাসের পরিবহন হচ্ছে। ফার্স্টে যদি পত্ররন্ধ্রের মাধ্যমে বলি, গ্যাস মানে কি ধরনের গ্যাস পরিবহন হয়? মেনলি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দেখলাম না? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি দেখেছি? উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করছে, সেই কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করছে। আর যখন ওই খাদ্যটা তৈরি করতে কি লাগছে? জল। জলের কি পুরো অংশটা নিয়ে নিচ্ছে? না, জল থেকে শুধু ইলেকট্রন নিচ্ছে। জল থেকে ইলেকট্রন নেওয়ার পর সেখানে OH মূলক বা যেটা হাইড্রক্সিল মূলক, সেটা কিন্তু থেকে যাচ্ছে। আর সেই হাইড্রক্সিল মূলক থেকে পুনরায় জল তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে, তাই না? আর সেই অক্সিজেনটা বাতাসে কিন্তু উদ্ভিদ ত্যাগ করে দিচ্ছে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন ত্যাগ করছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, তাহলে এটা এক প্রকার গ্যাসীয় পরিবহন। তো এই গ্যাসগুলোকে তো কিছুর মাধ্যমে পরিবহন করতে হচ্ছে। আবার সূর্য ডোবার পরে কি হচ্ছে? উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে না, কিন্তু শ্বসন প্রক্রিয়া হচ্ছে। আর শ্বসন প্রক্রিয়ায় কি করে? আমরা যেভাবে শ্বসন করে থাকি, আমরা কি করি?
বাতাস থেকে অক্সিজেন নিই, অক্সিজেন আমাদের কি কাজ করে? অক্সিজেন আমাদের কোষের মধ্যে থাকা খাদ্যবস্তু সেটাকে ভেঙে জারিত করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর এই কার্বন ডাই অক্সাইড আমাদের দরকার নেই। তো কার্বন ডাই অক্সাইড পুরো রিভার্স পথে, মানে যে পথে অক্সিজেন গেছিল সেই রিভার্স পথে আবার কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে? আমাদের দেহের বাইরে বেরিয়ে যাচ্ছে। সেম এই যে শ্বসন পদ্ধতি, এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সারাদিন হয়। দিনের বেলা সালোক সংশ্লেষ করছে, সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন উৎপন্ন হচ্ছে বলে আমরা খুব একটা ভালো বুঝতে পারছি না যে শ্বসন হচ্ছে খুব লো রেটে হচ্ছে, যেটা সূর্য ডোবার পর কিন্তু বেশি বোঝা যায়। সূর্য ডোবার পর তখন কিন্তু আর সালোক সংশ্লেষ চলে না, তখন শুধুমাত্র উদ্ভিদ কি করে? অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাহলে এই শ্বসন বলো, সালোক সংশ্লেষ বলো, এগুলোর ক্ষেত্রে কি গ্যাস পরিবহন করতে হচ্ছে। আর এই গ্যাস পরিবহন কিসের মাধ্যমে হবে? উদ্ভিদের দেহে পত্ররন্ধ্র, লেন্টিসেল আর শ্বাসমূলেদের মাধ্যমে গ্যাসের পরিবহন হয়। তাহলে পত্ররন্ধ্রের মধ্যে যে গার্ড সেল রয়েছে, তাহলে এদের মাধ্যমে এখানে কি হচ্ছে? এই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কিন্তু অক্সিজেন নির্গত, কার্বন ডাই অক্সাইড, এটা সালোক সংশ্লেষের ক্ষেত্রে বললাম, কার্বন ডাই অক্সাইড ভেতরে প্রবেশ করছে। রাত্রিবেলা যখন শ্বসন হচ্ছে তখন সেম উল্টো ঘটনাটা পত্ররন্ধ্রের মাধ্যমে হচ্ছে। তাহলে এটার মাধ্যমে গ্যাসের পরিবহন হলো। লেন্টিসেল, ধরো এই গাছের যে বার্ক রয়েছে, তো লেন্টিসেল যেখানে যেখানে এই যে ফাটা অবস্থা, সেখান থেকেও কি হচ্ছে? সেখান থেকেও গ্যাসীয় পরিবহন হচ্ছে। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে, অক্সিজেন প্রবেশ করছে। তাহলে এখানেও গ্যাসের পরিবহন হচ্ছে, শ্বসন প্রক্রিয়া। ঠিক আছে, শ্বসন হচ্ছে। শ্বাসমূল বা নিউমেটাফোর কাকে বলা হয়? সুন্দরী, গরান, গেওয়া, এই ধরনের যে গাছগুলো রয়েছে, ঠিক আছে, এই ধরনের যে গাছগুলো রয়েছে, তো এই গাছগুলো না যে মূল তৈরি হয়, সেই মূলগুলো কিন্তু মাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না পাওয়ার জন্য, মানে লবণাক্ত মাটিতে অক্সিজেনের ঘনত্ব খুব কম থাকে। তাহলে সেক্ষেত্রে এই মূলগুলো কি করছে? এই মূলগুলো কিন্তু এই যে শাখা মূল, সেগুলো মাটি ফুঁড়ে এরমভাবে বাইরে বিস্তার লাভ করে। তো এই একটা মূলকে যদি আমি দেখাই, এই যে এই মূলের মধ্যে অনেকগুলো এরকম ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায়। এগুলোকে বলা হয় কি? শ্বাস ছিদ্র। তো কোনো ম্যানগ্রোভ উদ্ভিদের বাইরে দেখবে এরকমভাবে প্রচুর এরকম শ্বাসমূল কিন্তু বেরিয়ে থাকে। ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে শ্বাসমূল বা নিউমেটাফোর। এর মাধ্যমে এ পরিবেশ থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড নির্গত করে, অর্থাৎ গ্যাসীয় পরিবহন করে থাকে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু উদ্ভিদ দেহে এই তিনটে পদ্ধতির মাধ্যমে কি হচ্ছে? গ্যাসীয় পরিবহন হচ্ছে। ঠিক আছে, শ্বাসমূল আর হচ্ছে নিউমেটাফোর। বোঝা গেল? তাহলে আমাদের গ্যাসীয় পরিবহন এখানে কমপ্লিট হলো। তাহলে আমাদের এই পুরো তিনটে যে টপিক ছিল, খনিজ পুষ্টি, তারপরে হচ্ছে বাষ্পমোচন আর আমাদের গ্যাসের পরিবহন বা উদ্ভিদ দেহে পরিবহন, এই টোটাল মানে অর্থাৎ উদ্ভিদ শারীরবিদ্যা আমাদের কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল। এর আগের ভিডিওতে সালোক সংশ্লেষ রয়েছে আর এই ভিডিওতে বাকি উদ্ভিদ শারীরবিদ্যা রয়েছে। তো এরপর আমরা কি স্টার্ট করব? এরপরে কিন্তু আবারও ভিডিও আসবে আর সেখানে কিন্তু আমরা হিউম্যান ফিজিওলজি অর্থাৎ প্রাণীদের যে শারীরবিদ্যা সেগুলো কিন্তু এবার স্টার্ট করব। তো প্রত্যেককে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন বা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এভাবে কিন্তু রেগুলার ওয়েতে তোমাদের ভিডিওগুলো আসবে। তোমরা এখানে সেকেন্ড সামেটিভ বলো, এর পরবর্তী যা এক্সাম রয়েছে সমস্ত কন্টেন্ট কিন্তু এখানে পেয়ে যাবে, সমস্ত চ্যাপ্টার এখানে করানো হবে, তার সাথে কিন্তু আগামী দিনে কোশ্চেন প্র্যাকটিসও করানো হবে। তো প্রত্যেককে বলবো এসওই বাংলার সাথে থাকো আর দেখতে থাকো। থ্যাংক ইউ প্রত্যেককে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।